আমরা কালকে এই ইউনিট গুলা দেখছিলাম। হাইলাইট দেখা যাচ্ছে না, কি যে সমস্যা এটা। ও হ্যাঁ, ওকে, এবার ঠিক আছে, দেখা যাচ্ছে। দেখো আমরা হচ্ছে এইটা দেখছিলাম, 1 মিটার ডিএন কিউব কিভাবে ইয়া করে, ডিটা কিভাবে চেঞ্জ করে, আর এইটা বলতে পারো, এইটা দেখছিলাম। তারপরে তোমার এখানে দেখছিলাম প্যাসকেল ইজ ইকুয়ালস টু নিউটন পার মিটার স্কয়ার। তারপরে 1 ATM ইজ ইকুয়ালস টু এত নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, এত কিলো প্যাসকেল। তারপরে দেখছিলাম হচ্ছে 1 ATM ইজ ইকুয়ালস টু এইটা, এই যে পুরাটা একবারে দেওয়া এটা। তারপরে টেম্পারেচারে দেখছিলাম হচ্ছে আহ এখানে মনে হয় ওইটা ইয়া করে না এইভাবে, না করছে, এই যে সেলসিয়াসে টেম্পারেচার দেওয়া থাকলে ক্যালভিনে কেমনে নেয়, 273 যোগ করা লাগে, এই যে এই জিনিসটা। জি ভাইয়া। তারপরে তোমার এসটিপি তে দেখছিলাম হচ্ছে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ 1 ATM, আর ভলিউম হচ্ছে গ্যাসের ভলিউম, 1 মোলার গ্যাসের ভলিউম হচ্ছে 22.4। এসটিপি তে হচ্ছে 25 ডিগ্রি, বায়ুমণ্ডলীয় চাপ 100 kPa, আর এটা হচ্ছে এত, এটা দেখছিলাম। দেন আমরা বয়েলের সূত্র দেখছিলাম। বয়েলের সূত্রে কি বলছিল বয়েল, তাপমাত্রা স্থির, ভর স্থির, মানে হচ্ছে আমার টেম্পারেচারকে টি দিয়ে প্রকাশ করি, ভরকে আমরা ওই মোলার কি বলে মোল সংখ্যা দিয়ে প্রকাশ করি, ভরটাকে মেনলি। তো এটাকে আমি এন বলতে পারি। তো এই দুইটাকে স্থির রেখে আমি তুলনা করছিলাম কিসের কিসের, আয়তনের সাথে চাপের, ভি আর পি এর সম্পর্ক কেমন ছিল, ব্যস্তানুপাতিক ছিল। এটা বয়েলের জি। সূত্র বলছিল পি ব্যস্তানুপাতিক অফ পি। দেন এইটা রিলেটেড আরো ইয়া করছিলাম, দেখো আমরা পাইছিলাম পিভি ইজ ইকুয়ালস টু কে, P1 ইজ ইকুয়ালস টু P2 দেন এখানে পরীক্ষা টরীক্ষা অনেক কিছু বলছে, এগুলা আমি দেখবো পরে, এগুলো আমার এখন মাথা ব্যথা না। দেন হচ্ছে আমরা লেখচিত্র, এটা কি ভার্সেস কি লেখচিত্র আছে, আচ্ছা এটা দেখাবো, এটা না, আমরা এই লেখচিত্রগুলো পাশাপাশি দেওয়া ছিল ওই বইয়ে। এই লেখচিত্র তিনটাই পাশাপাশি দেওয়া ছিল, আমরা এটা দেখছিলাম, ভলিউম ভার্সেস 1/p, এটা একটা সরল রেখার সমীকরণ দেখছিলাম, তাই না। ভি ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু 1/p, যেটাকে বলতে পারি y ইজ ইকুয়ালস টু mx, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তারপরে এইটাতে হচ্ছে পিভি ভার্সেস পি অথবা পিভি ভার্সেস ভি এর গ্রাফ এক্স অক্ষের সমান্তরাল হয়। দেন এখানেও একই ধরনেরই প্রবলেম দেওয়ার কথা, প্রবলেম গুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম যে যখন তোমার এরকম অনুপাত টাইপের প্রবলেম আসে, ধরো P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, এই ধরনের প্রবলেম যখন আসবে তখন তোমাকে যেটা করতে হবে সেটা একটু কমাই, তখন এই P1 আর P2 দুইটারই দেখবা ইউনিট সেম আছে কিনা, এটা চেক করবা। আবার এইটা এইটা এই দুইটারও ভলিউম দুইটারও দেখবা ইউনিট সেম আছে কিনা। তুমি যদি এই ইয়াতে বসাইতে চাও, তোমার মানে এই ধরনের ইকুয়েশন যেখানে তুমি অনুপাত নিয়ে কাজ করতেছো, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এই টাইপের ইয়া, এখানে তোমাকে দেখতে হবে একই ধরনের ইউনিট আছে কিনা। দুইটা প্রেসারই যদি একটা প্রেসার এটিএম এ থাকলে অন্য প্রেসারকেও এটিএম এ রাখতে হবে, তাহলে এই ফর্মুলা মিলবে না। আরেকটা যেটা ইয়া করছিলাম, টেম্পারেচার অলওয়েজ
কেলভিন ইউনিট এ থাকবে, বুঝছো? জি ভাইয়া। দেখছিলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে ওইটা খেয়াল করবা, অঙ্কগুলা পারবা, একই অঙ্ক, অঙ্কগুলা দেখবা তুমি। ভাইয়া, বলো। আজকে আপনি গ্রাফ গুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রাফগুলো দেখাবো, আমি আগে প্রিভিউ করতেছি। দেন হচ্ছে এগুলো সবই অঙ্ক মোটামুটি। দেন অনুসিদ্ধান্ত দেখছিলাম আমরা। অনুসিদ্ধান্তটা আসছিল হচ্ছে এই ঘনত্বের ইয়া থেকে। আমরা জানি ঘনত্ব ইজ ইকুয়ালস টু ভর বাই আয়তন। তো এখান থেকে যেটা পাইছিল শেষে, কোথায়, চাপ সমানুপাতিক ঘনত্ব, ডিটা হচ্ছে ঘনত্ব, আবার আমরা জানি চাপ সমানুপাতিক 1/v, তাই না? তো আমি যদি চাপের সাথে ঘনত্ব ইয়া করি তাহলে কি হবে, পি বাই ডি, পি বাই ডি একটা কনস্ট্যান্ট, পি বাই ডি রেশিওটা কনস্ট্যান্ট হবে। আবার আমি যদি ঘনত্বের সাথে ভলিউমের দিই তাহলে কি, ভলিউম ইন্টু ডি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। এটা একটা অনুসিদ্ধান্ত। এটার জন্য বেশি কিছু জানা লাগে না। দেখো এখানে হচ্ছে ঘনত্ব ছিল, এটা হচ্ছে ডি, এটা আয়তন। তাহলে ঘনত্ব আয়তনের কি ব্যস্তানুপাতিক, তাই না? ঘনত্ব আয়তনের ব্যস্তানুপাতিক না? জি ভাইয়া। আর চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, তাহলে কি ঘনত্ব আর আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে, আর ঘনত্ব আর চাপ সমানুপাতিক হয়ে যাচ্ছে। দেন এগুলা ইয়ার অঙ্ক, এগুলা লাগবে না, তুমি জাস্ট এক্সাম্পল গুলা করবা তাইলেই হবে। দেন আমরা দেখছিলাম চার্লসের সূত্র। চার্লস একটু কঠিন ভাবে সূত্র বলছিল, তো আমরা পুরাটা আগে দেখি নাই। আমরা প্রথমে খেয়াল করছিলাম যে চাপটা স্থির, ভরটা স্থির, মানে মোল সংখ্যা স্থির। দেন আমরা জাস্ট খেয়াল করছিলাম তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে, মানে টেম্পারেচার চেঞ্জ করলে আয়তন ভলিউম বৃদ্ধি অথবা হ্রাস পায়। তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, তাপমাত্রা কমাইলে আয়তন কমে, কমে। এটা বলছিল চার্লস। সেই জন্য আমি আলটিমেটলি এখানে অনেক কিছু করছি, আমরা দেখবো, সমস্যা নেই। আমরা মেইনলি যে অনুপাতের ইয়াতে যাচ্ছি সেটা হচ্ছে এইটা। এটা কি, ভলিউম সমানুপাতিক টি, ভলিউম ইজ ইকুয়ালস টু কেটি, ভলিউম বাই টেম্পারেচার ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বা আমি লিখতে পারি v1 বাই t1 ইজ ইকুয়ালস টু v2 বাই t2। এই যে এটা। দেন এই রিলেটেড আবার অঙ্ক করবে, এর আগে গ্রাফ আছে কিছু, দেখো এই যে এই গ্রাফটাও আমরা দেখছিলাম, ভি ভার্সেস টি গ্রাফ। ভি ভার্সেস টি গ্রাফ মানে আমরা জানি ইকুয়েশন পাইছি কি এখান থেকে, ভি ইজ ইকুয়ালস টু কেটি, ভি ইজ ইকুয়ালস টু কেটি। আমি যদি y ইজ ইকুয়ালস টু mx লিখি, y অক্ষে থাকবে ভলিউম যেটা আছে, x অক্ষে থাকবে হচ্ছে টেম্পারেচার যেটাও আছে, আর কেটা হচ্ছে কনস্ট্যান্টটা হচ্ছে ঢাল। তো এটা একটা মূল বিন্দুগামী রেখা সমীকরণ। আবার এখানেও সেম, এখানে আমার ভি বাই টি কনস্ট্যান্ট ছিল, আমি যদি ভি বাই টি এর সাথে টি অথবা ভি দুইটারই আঁকাই, এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। সেম জিনিসটা আমি যদি ভি ভার্সেস ভি বাই টি আঁকাইতাম তাইলে এটা কি হইতো বলতো? ভি ভার্সেস ভি বাই টি মানে কি, ওয়াই অক্ষে হচ্ছে ভি, এক্স অক্ষে হচ্ছে ভি বাই টি, তাহলে এটা কোন অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের নাকি ওয়াই অক্ষের? হুম, জি ভাইয়া। আমি বললাম এই জায়গায় আমার ভি বাই টি ভার্সেস টি অথবা ভি এর গ্রাফ আঁকানো ছিল, তাই না? জি। জি। এটা ছিল ভি বাই টি ভার্সেস ভি অথবা ভি বাই টি
ভার্সেস টি এর গ্রাফ। আমি টি যদি ভি টি এর ভাই গ্রাফ। ভার্সেস মানে আমি যদি ভি ভাই টি ভার্সেস এইটার গ্রাফ আঁকাই তাহলে কি হবে? কোন অক্ষে সমান্তরাল হবে? এক্স ওয়াই অক্ষে। এক্স অক্ষের সমান্তরাল হবে। আরে আগেরটা খেয়াল করো না, আমার ভি বাই টি কনস্ট্যান্ট ছিল, ভি বাই টি কে রাখছিলাম আমি ওয়াই ও অক্ষে, আর বুঝছি। অন্য দুইটাকে টি অথবা ভি দুইটাকে যে কোনো একটাকে রাখছিলাম আমি এক্স অক্ষে, দেখে এক্স সমান্তরাল অক্ষে। হয়েছিল এক্স অক্ষে। এখানে আমি ওইটাকে রাখছি ওয়াই অক্ষে, তাহলে সমান্তরাল হবে ওয়াই অক্ষে। এমসিকিউ তে এগুলো দেয়, জি সেজন্য আমি বুঝছি। দেখাচ্ছি। এমসিকিউ তে এইভাবে দেখেন দিছে, তোমাকে ভি বাই টি ভার্সেস ভি গ্রাফের জায়গায় তোমাকে বলবে ভি ভার্সেস ভি বাই টি, তুমি সুন্দর মতো এটা করে আসবে, কিন্তু এটা অ্যান্সার হবে না, বুঝছো? তো এটা খেয়াল রাখতে প্রথমটা হবে। প্রথমটা ভাইয়া ভি ভি ভার্সেস টি ওইটা ছিল এক্স অক্ষে, আর না, ভি বাই ভি টি ভার্সেস ভার্সেস, মানে মেইন কথা হচ্ছে রেশিও যেটাতে থাকবে ওইটা সমান্তরাল কখনো হবে না। এখানে ধরো আগেরটাতে পিভি ছিল, এখানে পিভি থাকতে পারে, পিভি ভার্সেস ভি, পিভি ভার্সেস পি, এরকম থাকতে পারে। কখনোই এই যে পিভি ভি বাই টি এগুলার রেশিও, এগুলা যে অক্ষে থাকবে ওইটার সমান্তরাল হবে না, অন্যটা সমান্তরাল হবে। এভাবে মনে রাখতে পারো চাইলে। এগুলো এমসিকিউ তে আসে, আমাদের সময় আসতো, তো দেখতে হবে খেয়াল করে। সেজন্য আমি বললাম জাস্ট, যেহেতু গ্রাফ গুলা নিয়ে ইয়া করতেছি। এটা কিভাবে হয় আমি বলি। দেখো, আমার তো ভি বাই টি, তাই না? এগুলা তো যে কোনো একটা প্রেসারের জন্য, যে কোনো একটা প্রেসারের জন্য এই লাইনটা ধরো, এই লাইনটা কেন সমান্তরাল হচ্ছে? কালকে বলছিলাম যে আমি যত উপরের দিকে যাচ্ছি, এখানে আমার ভ্যালু ওয়ান, এখানে আমার ভ্যালু টু, এখানে আমার ভ্যালু থ্রি, তাই না? জি ভাইয়া। তাইলে এই জায়গায় ভি এর ভ্যালু ছিল তিন, টি এরও তো একটা ভ্যালু আছে, এই জায়গাতেও তো জি টি এর একটা ভ্যালু আছে, এই জায়গাতেও তো টি এর একটা ভ্যালু আছে। এখন ভি আর টি এর সম্পর্ক কেমন? ভাই, স্ক্রিন একটু আটকে গেছে ভাইয়া। দেখা যায়, লিখতেছি। জি ভাই, এখন দেখা যাচ্ছে। আটকে যায়নি, আমি লিখতেছিলাম না তাই বলতেছি। আমি বললাম এই জায়গাতে ভি এর ভ্যালু ওয়ান, এই জায়গাতে টু, এই জায়গাতে থ্রি, ভলিউমের ভ্যালু। সাপোজ এই জায়গায় জি টি এর ভ্যালু সাপোজ ছিল ওয়ান, তাহলে এই জায়গায় ভি বাই টি রেশিওটা কত? ওয়ান। এই জায়গায় আমি ভি একটু বাড়াইলাম, এই জায়গায় টি এর ভ্যালু বেড়ে গেল না? কারণ কি? ভলিউম সমানুপাতিক টেম্পারেচার, ভি বাড়াইলে টেম্পারেচারও বাড়বে, বাড়বে না? জি ভাইয়া। ভলিউম যদি বাড়াই, ভলিউম পাবে টেম্পারেচার। টেম্পারেচারও বাড়বে, আর টেম্পারেচার বাড়াইলে ভলিউমও বাড়বে। সেখানে যেহেতু ভলিউম জি বাড়ছে, মানে কি টেম্পারেচারও বাড়ছে, না তো ভলিউম বাড়তো না। তাই এই জায়গায় ভলিউমটা কত হবে? সমানুপাতিক যেহেতু বাড়তেছে, সমানুপাতিক হারে বাড়লে এখানেও টু হবে, তাহলে টু বাই টু, রেশিওটা ওয়ানই থাকতেছে। এখানেও সেম, এখানে আমার ইয়াটা হয়ে যাবে থ্রি, থ্রি বাই থ্রি, রেশিওটা আমার ওয়ানই থাকতেছে। তুমি যতই ভলিউম বাড়াও টেম্পারেচারটাও ওভাবেই বাড়তেছে, আলটিমেটলি ভি বাই টি রেশিওটা তো সেই ওয়ান ওয়ানই থাকতেছে, এটা আর চেঞ্জ হচ্ছে না। দেখে এই আমি একটা সমান্তরাল লাইন পাচ্ছি, বুঝছো? দেন হচ্ছে আমরা এখানেও আবার কিছু টাইপের অঙ্ক আছে, আমরা দেখছি কালকে কিছু উদাহরণ, সো ওগুলা জি ভাইয়া। একটু দেখবা। তারপরে আবার অনুসিদ্ধান্ত, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত, সেই ঘনত্ব থেকে আমরা জানি ঘনত্ব আয়তনের, ঘনত্ব আর আয়তন একজন আরেকজনের ব্যস্তানুপাতিক, আয়তন আবার টেম্পারেচারের সমানুপাতিক। তাহলে ঘনত্ব আর টেম্পারেচার কি হবে? ব্যস্তানুপাতিক হবে। ঘনত্ব ওয়ান বাই ভি, আর ভলিউম আর টেম্পারেচার যেহেতু সমানুপাতিক, তাহলে এটা ওয়ান বাই টিও হবে। কারণ কি? এই দুইজন সমানুপাতিক। সমানুপাতিক।
এই দুইজন সমানুপাতিক, তাই না? এখান থেকে জি ম্যাম। আবার আসে এইটা, বা তুমি এটাকে লিখতে পারো dt is equals to constant, d1 t1 is equals to d2 t2। এই রিলেটেড আবার কয়েকটা অঙ্ক থাকার কথা, দেয় নাই যদিও, ইয়াতে দিছে, সেখানে দাগায় রাখছে মেডিকেল এরিয়া, এটা তুমি দেখলে দেখবা, এটা এতগুলা করতে হবে না। দেন গেলুসাকের সূত্র দিছে এখানে। গেলুসাকের সূত্র এটা ওই বইয়ে ছিল না, গেলুসাকের সূত্রটা ওই বইয়ে ছিল না। দেখো, এই সূত্রটা ইয়ার বইয়ে ছিল না, অক্ষরপত্রে ছিল না। গেলুসাক কি করছে, দেখো আমরা এখন পর্যন্ত কিসে কিসে সূত্র পড়ছি। প্রথমে পড়লাম কিসের সূত্র, বয়েলের। বয়েলের, তারপর চার্লসের, তারপর বয়েলের অ্যাভোকেটের। দেন চার্লসের, অ্যাভোগাড্রো করছি। বয়েল কি বলছে, বয়েল জি। বলছে ভলিউম সমানুপাতিক চাপ, ও বলছে ভলিউম সমানুপাতিক 1/t। আরেকটা পড়ছি অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো বলছে ভলিউম সমানুপাতিক n। এন। আরেকটা সূত্র ওটা হচ্ছে গেলুসাকের, গেলুসাক ভলিউমে যাই নাই, এটা যে ভলিউমে ইয়ে করছে, গেলুসাক ভলিউমে যাবে না। গেলুসাক হচ্ছে চাপ আর টেম্পারেচারের তুলনা করছে। তো দেখো গেলুসাকের সূত্র হচ্ছে স্থির আয়তনের, মানে সে আয়তনটাকে আর পরিমাণটাকে স্থির বানায় ফেলছে, ভলিউম আর পরিমাণকে স্থির রেখে সে চাপ এটা কত আর, পৃষ্ঠার? হারাই এটা ফেললাম। হচ্ছে 21 পেজ। দেখো, দেখো ক্যালভিন তাপমাত্রার ও, সমানুপাতিক, সে কি করছে, সে চাপের সাথে টেম্পারেচারের তুলনা করছে, বলছে চাপ টেম্পারেচারের সমানুপাতিক, বা P is equals to KT, T by T is equals to K, T1 is equals to T2 by T2। একই জিনিস, একই রকম জিনিস, জাস্ট সে তুলনা করছে চাপ আর টেম্পারেচার, এটাই। তো এখানে সে বলছে সমানুপাতিক temperature। এই সবগুলা একসাথে মনে রাখার উপায় কি, আমরা এই যে একসাথে মিক্স করছিলাম না, সবগুলা মিক্স করে কি পাইছিলাম, পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। এই সূত্র থেকে সবগুলা বের করা যায়। কিভাবে, প্রথম সূত্র ভলিউম আর চাপ, দেখো ভলিউম আর হচ্ছে, আচ্ছা তার চাপ ব্যস্তানুপাতিক কেন লিখছি, যেটা উল্টা লিখছি, এটা হচ্ছে 1/p, এটা টি। দেখো প্রথমটাতে আমরা পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি থেকে এখন এই সূত্রগুলো কিভাবে আনবা, বয়েল ভলিউমের চাপের সম্পর্ক বলছে, তো ভলিউমের চাপ মানে কি, জাস্ট পিভি। টিভি। তো পিভি একসাথে আছে, দুইটাকে দুই দিকে নিয়ে গেলে কি পাবো, এটা পাবো। দেন চার্লস বলছে ভলিউম আর টেম্পারেচার, এই যে ভলিউম এই যে টেম্পারেচার কি একজন একজনের সমানুপাতিক। দেন আরেকজন বলছে ভলিউম আর এন, এই যে ভলিউম আর এই যে এন একজন আরেকজনের সমানুপাতিক। দেন গেলুসাক বলছে চাপ আর টেম্পারেচার, এই যে চাপ এই যে টেম্পারেচার একজন আরেকজনের সমানুপাতিক। আমি যদি এখন বলি পরিমাণ আর টেম্পারেচার একজন আরেকজনের কি ব্যস্তানুপাতিক, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে সব বলা যায়। মানে ওগুলাতেই এই চারটাকে কম্বাইন করে তো আমি পিভি ইকুয়ালস টু এনআইটি এই ফর্মুলাটা বানাইছি, যেটা আমার আদর্শ গ্যাসের ফর্মুলা, তাই না? তো জি এই ম্যাম। গেলুসাকের এই ফর্মুলাটা ওখানে ওই বইয়ে ছিল না। তো এখানে দেখো আবার মূল বিন্দুগামী সরলরেখা পাইছে। তো মূল বিন্দুগামী সরলরেখা মানে কি, এই যে এই ইকুয়েশনটা y is equals to mx, y হচ্ছে প্রেসার আর x হচ্ছে টেম্পারেচার। দেখো y হচ্ছে প্রেসার, x হচ্ছে টেম্পারেচার, মূল বিন্দুগামী সরলরেখা পাইছে। দেন এখানে কিছু ইয়া দেওয়া আছে, টুকটাক ছোটখাটো কোশ্চিন আছে, এগুলা হচ্ছে আমরা দেখবো। যেমন ধরো এই যে তাপমাত্রা বাড়াইলে চাপ বৃদ্ধি পায় কেন, এগুলোর এক্সপ্লেনেশন দেওয়া।
গুলা দেখবো আমরা, আগে অঙ্কের পার্ট গুলা দেখি। তো এগুলাতে আবার সেম নতুন একটা ফর্মুলা দিছে ওই গেলুসাকের ফর্মুলার জন্য, আবার একই টাইপের কিছু অঙ্ক দিছে। একই অঙ্ক, সব একই অঙ্ক, জাস্ট এই চারটা ফর্মুলা মনে রাখতে হবে। চারটা ফর্মুলা রিলেটেড যত অঙ্ক আছে সব সেমই, খালি ইউনিট খেয়াল করতে হয়। তুমি এই অঙ্কগুলা দেখলেই বুঝতে পারবা। দেন আমরা আসি হচ্ছে নেক্সট হচ্ছে ইয়ার ফর্মুলাটা থাকার কথা। গেলুসাক গেল, এই যে অ্যাভোগাড্রো। এই যে দেখো অ্যাভোগাড্রো ফর্মুলা। অ্যাভোগাড্রো কি বলছিল? অ্যাভোগাড্রো বলছিল তাপমাত্রা আর চাপ স্থির, টেম্পারেচার প্রেসার স্থির, মোল সংখ্যা বা পরিমাণ এর সমানুপাতিককে আয়তন, মানে ভলিউম সমানুপাতিক মোল সংখ্যা, ভলিউম ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু মোল সংখ্যা, ভলিউম বাই মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, V1 by N1 is equals to V2 by N2। এটা বলছিল অ্যাভোগাড্রো, মানে ওই রিলেটেড অঙ্ক দিছে। এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে, দেখলাম আমি স্ক্রল করার সময়। সেটা হচ্ছে আগে দেখো এখানে কিছু কথা লিখছে। এক মোল অণুতে কতগুলা অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাই না? এটাকে দুই ভাবে লিখতে পারে, এক মোল অণুও বলতে পারে, এক গ্রাম আণবিক ভরও বলতে পারে। তাইলে এই এক মোল তো হচ্ছে সব পরমাণুর জন্য সেম না, বা সব অণুর জন্য সেম না। এক এক অণুর ভর এক এক রকম, এক এক অণুর আণবিক ভর এক এক রকম। তো এক এক অণুর এক মোলের ইয়াও আলাদা হবে, কিন্তু ওখানে অণুর সংখ্যাগুলা কতগুলা হবে? অ্যাভোগাড্রো সংখ্যক হবে। যেমন এখানে কার্বন ডাই অক্সাইডের কথা বলছো, কার্বন ডাই অক্সাইড যদি তুমি চিন্তা করো, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। তুমি যদি পানির চিন্তা করো, পানির আণবিক ভর কত? 18। তুমি যদি নাইট্রোজেনের চিন্তা করো, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, অক্সিজেনের 32। এদের আণবিক ভর আলাদা, কিন্তু এই সবগুলাই হচ্ছে এক মোল, রাইট? জি ভাইয়া। এক মোল মানে এই প্রত্যেকটাতেই আছে 6.023 ইন্টু 10⁻23 টা অণু। এগুলো কিন্তু অণু, পরমাণু না। দেন আবার দেখো আরো স্পেসিফিক আসছে। এখানে কি বলছে, আরো কিছু কথা বলছে। পরমাণুর ক্ষেত্রেও সেম, এক মোল পরমাণুতে বা 1 গ্রাম পারমাণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। আবার মোলার আয়তন নিয়ে বলছে, এসটিপি তে মোলার আয়তন এত হয়। দেন দেখো চাপ আর ইয়া চেঞ্জ হয়ে গেলে এটা চেঞ্জ হয়ে যায়। আমার লাগবে মেইনলি এই দুইটা, এসটিপি আর এসএটিপি, এই দুইটা আমার মনে রাখা লাগে। মানে ডিরেক্টলি ইউজ করার জন্য আমার এই দুইটা মনে রাখা লাগে, মাঝের এটা আমার মনে রাখা লাগবে না। ওকে। দেন দেখো এই টাইপের আমরা অঙ্ক কালকে দেখি নাই, আমার যতটুকু খেয়াল আছে পরশু দিন। দেখো বলছে 16 গ্রাম অক্সিজেনে, অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে? এখানে যে অক্সিজেন গ্যাস বলছে, অক্সিজেন গ্যাস কি অণু নাকি পরমাণু? অক্সিজেন গ্যাস মানে হচ্ছে O2, ভাই রাইট? আরেকবার ভাই, কথা আটকে আটকে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ? বললাম এই জায়গায় হ্যালো। বলছে, হ্যালো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। বলছি এই জায়গায় বলছে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে। হ্যাঁ। জি। এখন এখানে অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস কি অণু নাকি পরমাণু? তোমাকে অক্সিজেন যদি বলতো, নর্মালি জি। অক্সিজেন বললে আমি ওইটাকে পরমাণু হিসেবে নিতে পারতাম। নর্মালি ধরো অণু টণু কিছু বলে নেই, জাস্ট অক্সিজেন। অক্সিজেন গ্যাস একটা হচ্ছে অণু, আর এখানে অণু ক্লিয়ারলি লিখেই দিছে, তো এখানে তো কোনো কনফিউশন নাই। কারণ অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? 32। 32 না? জি ভাইয়া। 32 গ্রাম। এখানে কয় গ্রাম আছে? 16 গ্রাম। তাহলে 32 গ্রাম মানে তো 1 মোল। জি। এই জায়গায় আছে 16 গ্রাম, এটা কত মোল? হাফ মোল।
এক মোলে থাকে 6.023 ইন্টু 10⁻23। হাফ মোলে কত থাকবে? হাফ ইন্টু 6.023 23। সলভ। দেখো এই যে 16/32। কি করছে? ওই কি নিয়ম করছে? 32 গ্রামে থাকে 6.023 ইন্টু 10⁻23। 1 গ্রামে থাকে অত ডিভাইড বাই 32। 16 গ্রামে থাকে অত ডিভাইড বাই 32 ইন্টু 16। ঐকিক নিয়ম দিয়ে এত আছে। বুঝছো? জি ভাইয়া। দেখো 1 গ্রাম হাইড্রোজেনে, হাইড্রোজেন মানে হচ্ছে H2, যার ভর হচ্ছে 2 গ্রাম। তো 2 গ্রামে কত, 1 গ্রামে কত, একই রকম। আচ্ছা পরমাণু বলছে, খেয়াল করো হাইড্রোজেনে কয়টি পরমাণু থাকে। তাইলে পরমাণু যেহেতু বলে দিছে, তো হাইড্রোজেনের 1 মোল মানে কি? 1 গ্রাম। কারণ হাইড্রোজেন পরমাণু মানে H, অণু হচ্ছে H2। তাহলে এক, ওর 1 মোল মানে তো 1 গ্রাম, 1 গ্রামই আছে, তো অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। এভাবে এটাও হবে, 17 নাম্বারটাও একইভাবে। 18 নাম্বারটা দেখো, এটা একটু ট্রিকি। বলছে 50টা স্বাক্ষর করতে গ্রাফাইট পেন্সিলের এত গ্রাম খরচ হয়, এত মিলিগ্রাম খরচ হয়। প্রতিটা স্বাক্ষরে কতগুলা কার্বন পরমাণু খরচ হয়েছে? এবার কি হবে? মানে ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, এবার এবার হচ্ছে হিসাব করতে হবে। এটা একটু বড়। কিভাবে? দেখো 500টা স্বাক্ষরের কথা বলতেছে, আচ্ছা এটাতে আসি। 500টা স্বাক্ষরে এতগুলা হয়েছে, একটাতে কতগুলা কার্বন পরমাণু, একটা সাইন করতে কতগুলা কার্বন পরমাণু খরচ হয়েছে, এটা হিসাব করতে বলছে। আচ্ছা, এখন গ্রাফাইট বলছে যেহেতু, গ্রাফাইট মানে কি? কার্বন 12 বলতে পারো তুমি। তো গ্রাফাইটের ভর, মোলার আয়তন হচ্ছে এত, মানে 1 মোলের ভর হচ্ছে এত, 12 গ্রাম। নর্মালি কার্বনের বলতে পারো। তো প্রথমে হিসাব করছে, মানে প্রথমে কি হিসাব করছে এখানে বলো আমাকে, মানে এখানে কি করছে আসলে? তুমি কিভাবে হিসাব করবা এটা? আমি হলে যেটা করব, 500টা স্বাক্ষরে খরচ হয়েছে এত মিলিগ্রাম, তাই না? হুম, আমাকে তো বের করতেছে একটাতে কত হয়েছে, তাইলে আমি 500 থেকে প্রথমে একটা বের করে নিব। তাইলে 500টা স্বাক্ষরে খরচ হয় 55.6 মিলিগ্রাম। একটা স্বাক্ষরে খরচ হয় 55.6 ডিভাইড বাই 500 মিলিগ্রাম, মানে পাবো হচ্ছে আমি কত, 55.6 ডিভাইড বাই 500, 0.1112 মিলিগ্রাম। এত মিলিগ্রাম একটা স্বাক্ষরে খরচ হয়। সংখ্যা বের করার জন্য কি বের করা লাগে? মোল সংখ্যা বের করা লাগে। মোল সংখ্যা লাগে না? জি ভাইয়া। এখন 12 গ্রাম, 12 গ্রাম মানে কত মিলিগ্রাম? 12,000 মিলিগ্রামে কতটুকু হয়? মিলিগ্রাম কার্বনে, কার্বনে হয় হচ্ছে 1 মোল। 1 মিলিগ্রামে হয় হচ্ছে 1/12,000 মোল। তাইলে 0.1112 মিলিগ্রামে হয় হচ্ছে 1/, 0.1112 মোল। তাইলে এত, 1/এত, পয়েন্ট পাবো হচ্ছে 9.26 ইন্টু 10⁻⁻6 মোল। মোল সংখ্যা পেয়ে গেলাম। বুঝছো এতটুকু কি করছি? কি করছি বুঝছো? জি ভাইয়া। প্রথমে 500টা স্বাক্ষরে কতটুকু খরচ ছিল এটা দেওয়া ছিল, আমি একটা স্বাক্ষর করতে জি, কতটুকু লাগে ওইটা বের করছি। এটা হচ্ছে আমার এইটা। দেন ঐকিক নিয়মে। আমি যে, হ্যাঁ ঐকিক নিয়মে। দেন 12,000 মিলিগ্রাম মানে 1 মোল কার্বন। তাহলে এত মিলিগ্রাম মানে কত মোল কার্বন, এটা বের করছি, এটা আমার মোল সংখ্যা। এখন 1 মোল এ থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক।
তাইলে 9.26 ইন্টু 10⁻⁻6 মোলে থাকে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 9.26 ইন্টু 10⁻⁻6 তারপর হচ্ছে 5.58 ইন্টু 10⁻18 5.58 ইন্টু 10⁻18 এতগুলো নিজের মতো করে করা যাবে, বুঝছো? ওরা কি করছে আমি আমি নিজেও জানি না। ওরা মনে হয় হচ্ছে আহ আগেই পরমাণু হিসাব করে ফেলছে। নিজের মতো করে চিন্তা করবে, অঙ্ক হবে। Just ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, বুঝছো? পরের অঙ্কগুলাও দেখবা এরকমই। আর অঙ্ক নাই যেহেতু এগুলা অতটা লাগে না, উদাহরণগুলা দেখবা আপাতত। দেন দেখো এখানে দুইটা দুইটা করে সূত্র সমন্বয় করছে। এখানে বয়েল আর চার্লসের সূত্র সমন্বয় করছে, সমন্বয় করে পাইছে এইটা। কারণ কি এটা অনেক সময় ইউজ করা লাগে, বুঝছো? মানে ধরো তোমাকে সবগুলো ইনফরমেশন দিবে না, কিন্তু যেগুলো ইনফরমেশন দিবে ওগুলা ইউজ করে করে হচ্ছে বের করতে হবে। এটা কখন লাগবে? ধরো বয়েলের সূত্রে তো হচ্ছে টেম্পারেচার স্থির থাকে, তাই না? দেখবে বয়েলের সূত্রে যে অঙ্কগুলো আছে ওগুলাতে লিখবে স্থির তাপমাত্রায়। কিন্তু যদি ওই তাপমাত্রাটা উল্লেখ করে দেয় যে শুরুতে তাপমাত্রা ছিল এতটুকু, চাপ ছিল এতটুকু, ভলিউম ছিল এতটুকু, দেন পরবর্তীতে তাপমাত্রা হইলো এত, চাপ হইলো এত, ভলিউম হলো এত, তাইলে তো আমার টেম্পারেচারও চেঞ্জ হয়ে গেল, চাপও চেঞ্জ হয়ে গেল, ভলিউমও চেঞ্জ হয়ে গেল। আমার আরেকটা আননোন আছে, ওটা হচ্ছে এন। এন আমাকে দেয় নাই, তাইলে তো আমি কিছু করতে পারছি না। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে যেইগুলা ভ্যালু আছে ওগুলার অনুপাত দিয়ে কাজ চালাইতে হবে। এটাই হচ্ছে তোমার বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়। যেখানে হচ্ছে আমরা নর্মালি জানি পিভি সমানুপাতিক কে, আবার চার্লসের সূত্র বলে ভি বাই টি সমানুপাতিক ইজুকাল টু কে। দুইটা সূত্র আছে দেখো, একটা পিভি কে আর একটা ভি বাই টি কে, দুইটাকে মিলায় পাইছে এটা। তো এখানে আমার পিভি বাই টি যদি কনস্ট্যান্ট হয়, আমি কি এটা পাবো? P1 V1/T1 জি ভাইয়া। ইজ ইকুয়াল টু P2 V2/T2। ওইটারও আবার একই ভাবে গ্রাফগুলো সব সেমই, বুঝছো? এগুলো আমি আর দেখাবো না। আমি শুরুর দিকে কয়েকটা গ্রাফে এই যে এই জিনিসগুলো কেন আলাদা হচ্ছে এগুলো দেখাই দিব। নর্মালি যে জেনারেলাইজড মূল বিন্দুগামী সরলরেখা গ্রাফ আছে এগুলো বলতে গেলে একই। তো এগুলা ইয়া করা যাবে না। দেখো ধরো এটা ওই চার্লস বয়েলেরটাই আনছে, দেখো পি ইনভার্স মানে হচ্ছে 1/p, V/1/p গ্রাফ, V/t গ্রাফ, আগের দুইটা গ্রাফই নিয়ে আসছে। ওকে, দেন হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এই জায়গায় দেখো, এই জায়গায় সেই পিভি ইকুয়াল টু এনআরটি করছে, যেটা আমরা কালকে গতদিন লাস্ট দেখছি। দেন তোমাকে হচ্ছে আর এর ভ্যালু গুলার ইয়া বের করতে দেখতে বলছিলাম। আর এর ভ্যালু নির্ণয়ের গুলা দেখতে বলছিলাম হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে বলছিলাম, এসআই জি ভাইয়া। এককে বলছিলাম, আর সিজিএস এককে বলছিলাম। এই তিনটা বলছিলাম। এইটা 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 তুমি দেখছিলা? জি ভাইয়া, দেখছিলাম ইয়াকে। বুঝছো কি করছে এখানে? এখানে দেখো লিটার অ্যাটমসফিয়ার এককে, ভলিউমের একক হচ্ছে লিটার, লিটার অ্যাটমসফিয়ার এককে। লিটার অ্যাটমসফিয়ার কেন বলতেছে? ভলিউমের একক লিটার, আর চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার। মোলের একক তো মোলই, ওটাকে তো কি চেঞ্জ করতে পারবে না। ক্যালভিনকেও কি চেঞ্জ করতে পারবে না। ক্যালভিন দেখবা, ক্যালভিন আর মোল কোথাও চেঞ্জ হচ্ছে না, এই দুটো সব জায়গায় ক্যালভিন আর মোলই থাকতেছে। চেঞ্জ হচ্ছে কি? চাপ আর আয়তনের একক। তো এখানে চাপের একক হচ্ছে লিটার আর আয়তনের একক হচ্ছে অ্যাটমসফিয়ার। কি বলি, উল্টা বললাম। চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার আর আয়তনের একক হচ্ছে লিটার, দেখে এটাকে বলতেছে লিটার অ্যাটমসফিয়ার। তো আমরা জানি আহ ইয়াতে হচ্ছে স্ট্যান্ডার্ডটা কত, এটা ওই 0 ডিগ্রিটাকে ধরতেছে। এই যে 0 ডিগ্রি সেলসিয়াসেরটা এসটিপি তে যেটা, ওইটাকে ধরে এসটিপি তে টি এর ভ্যালু বসাইছে, ভলিউমটা বসাইছে, চাপের ভ্যালু বসাইছে, আর মোল সংখ্যাটা হচ্ছে অলওয়েজ 1 মোল ধরেই করে, মানে 1 মোলেরই তুমি এটা করতেছো, দিয়ে তোমার ভ্যালুটা আসছে এটা। ইউনিটটা কিভাবে পাইছে? ইউনিটটাও এখান থেকে আসছে, কারণ কি দেখো এটিএম আর লিটার উপরে আছে, আর নিচে আছে ক্যালভিন আর মোল। দেখে ক্যালভিন আর মোলেরটা ইনভার্স হয়ে গেছে। সেম ভাবে পরেরটাতেও দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 মোল, এইটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াসে যে চাপটা
101,325 প্যাসকেল, ওইটা বসাইছে। দেন এইটা কি বসাইছে, 22.4 লিটার ছিল, কিন্তু এসআই একক যেহেতু তোমাকে লিটারকে কনভার্ট করতে হবে মিটার কিউবে, দেখে এত দ্বিগুণ করতে হয়েছে। বুঝছো? জি ভাইয়া। দেখে তোমাকে 10⁻³ দিয়ে গুণ করতে হয়েছে। আর ইউনিটটা আসছে কি দেখো, ইউনিটটা কিন্তু এখানে কাটাকাটি গেছে, নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার কিউব। তাহলে এখানে মিটার স্কোয়ার আর মিটার কিউব কাটা যাবে, একটা নিউটন মিটার থাকবে, যেটাকে জুল বলে। নিউটন মিটার মানে জুল, দেখে ওই জায়গায় জুল লিখছে। পার মোল পার কেলভিন, এই যে পার মোল পার কেলভিন, এগুলো খ নাম্বারে আসে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেন সিজিএস এককেও, সিজিএস এককে ভলিউমটা দেখো সেন্টিমিটার কিউবে বসাইতে হবে। আর এখানে মেনলি তোমার কনফিউশনটা লাগবে, এটা মনে রাখতে হবে, ডাইন পার সেন্টিমিটার ইউনিটে বসাইতে হয় প্রেশারটাকে, এটাই মনে রাখতে হয়। এটিএমটাকে প্রথমে এটাতে নিয়ে গেছে, মার্কারি চাপে নিয়ে গেছে সেন্টিমিটারে। দেন ওটাকে 1 সেন্টিমিটার মার্কারি চাপ ইজ ইকুয়ালস টু 981 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো ওইটাকে এই জায়গায় কনভার্ট করছে, এই জায়গাটাতেই মেনলি ভুল যাওয়ার চান্স বেশি। এটাই মনে থাকবে না, আগের দুইটা মনে থাকবে, বাট এটা আসে যে 1 ডাইন সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 1 আর্চ। ওকে, দেন হচ্ছে এই জায়গায় ওইটাকেই হচ্ছে সামারাইজ করছে, কোনটার ভ্যালু কেমন হবে, কোন ইউনিটে হবে, এটাকে সামারাইজ করছে। বোলজম্যান ধ্রুবক লাগে, এটা এমসিকিউ তে মাঝে মধ্যে আসে। বোলজম্যান ধ্রুবক হচ্ছে, দেখো এখানে কি করছে, গ্যাসের অণু প্রতি গ্যাস ধ্রুবকের মানকে বোলজম্যান ধ্রুবক বলে। গ্যাসের অণু প্রতি গ্যাস ধ্রুবকের মান, তাই না? আমরা জানি গ্যাস ধ্রুবকের মান কত, যেটা আমি আর এর ভ্যালু বের করলাম ওইটা। এখন জি ভাই, আবের অণু ভ্যালু। প্রতি গ্যাস ধ্রুবকের মান মানে কি, তুমি যদি আর এর ভ্যালুটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দাও, আর এর ভ্যালুটা তো 1 মোলের জন্য ছিল, আর এনেটা কি 1 মোলে অণুর সংখ্যা যেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাইলে তুমি যদি ওটাকে ভাগ দাও, আর এর ভ্যালুটাকে 1 মোলের জন্য গ্যাস ধ্রুবকের ভ্যালু কত, এটা যদি বের করো, ওইটাকে বলতেছে বোলজম্যান ধ্রুবক কে। এটা খ নাম্বারে আসে। দুইটা ইউনিটে করছে, একটা লিটার অ্যাটমসফিয়ারে যেই আর ছিল ওটাকে ভাগ দিয়েছে, আর একটা হচ্ছে এসআই এককের যে আর ছিল ওটাকে ভাগ দিয়েছে। দেন এটা কি করছে, এইটা হচ্ছে আমার সামনের অঙ্কগুলোতে এই ফর্মুলা গুলো লাগবে আসলে। সেটা হচ্ছে দেখো, আমার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ছিল, এখন এন মানে কি, মোল সংখ্যা মানে ভর বাই মোলার ভর। এন ইজ জি। ইকুয়াল টু ডব্লিউ বাই এম। আমি এখান থেকে যদি তুমি ইয়া করতে, মানে এখানে জাস্ট একটু ফর্মুলা গুলা ইন্টারচেঞ্জ করছে, যে ঘনত্ব নিয়ে আসছে আবার, যেটা আমরা হচ্ছে ওই ফর্মুলা গুলাতেও অনুসিদ্ধান্ত হিসেবে দেখছি, ভর বাই আয়তন ইজ ইকুয়াল টু ঘনত্ব, দেখছি না? সবগুলা ফর্মুলা একই জায়গা থেকে চেঞ্জ করা হচ্ছে, তুমি নিজের মতো করে বুঝবা এগুলা, তুমি যেভাবে মাথায় আচ্ছা। রাখবা ওভাবেই ইউজ করতে হবে, কারণ এক এক জায়গায় এক এক ভাবে করে দেখাচ্ছে এখানে। এই ডিটা আমরা একটু আগেও দেখছি অনুসিদ্ধান্তের মধ্যে, বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত, ওগুলার মধ্যে দেখছি জি। সেম ডি। এখানে কি করছে, এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম। তুমি যদি হচ্ছে এটাকেই চেঞ্জ করে দেখো, এই ভিটাকে এটাকে ভাগ দিয়ে দিছে, ডব্লিউ বাই ভি পাইছে, বাকিগুলাকে আরেক দিকে নিয়ে গেছে, দিয়ে ডব্লিউ বাই ভি এর জায়গায় লিখছে হচ্ছে ডি, আর পিএম বাই আর টি, ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আর টি পাইছে। এটাই মানে ইন্টারচেঞ্জ করে করে নতুন ফর্মুলা বানাইছে যেন অঙ্ক করা যায়। তো দেখো, উম এই জায়গায় কি বলছে, কোন অঙ্কটা, এইটা দেখো, বলছে নির্দিষ্ট পরিমাণ কোন একটি গ্যাসের তাপমাত্রা এত থেকে কত বাড়াইলে টেম্পারেচার কত বৃদ্ধি করলে, এই জায়গায় এই কিছু জায়গায় ভাষায় সমস্যা হবে, তো এগুলো একটু অঙ্ক কেয়ারফুলি করতে হয়। সমস্যা হয় মানে যেই জায়গায় ধরো তোমাকে বের করতে বলছে কতটুকু বৃদ্ধি করছো, মানে ডেল পরিমাণটা, কিন্তু তুমি জাস্ট পি2 বের করে রেখে দিছো, ভি2 বের করে রেখে দিছো। এই জায়গাগুলোতে কেয়ারফুল থাকতে হয়, তোমাকে ভ্যালু বের করতে
খুবই রেয়ার দেয়, তোমাকে বলে বৃদ্ধির পার্থক্য বের করতে, মানে তোমাকে ভ্যালু বের করতে হবে, দেন ওটা থেকে আগেরটা বাদ দিয়ে কতটুকু বৃদ্ধি করতে হয় এটাও বের করতে হবে। ওই জিনিসগুলো একটু বোঝা লাগে। যেমন এখানে বলছে কত বাড়াইলে, টেম্পারেচার কত বাড়ালে আয়তন দ্বিগুণ হবে। সো আমি এখানে আয়তন আমাকে দিয়ে দেয় নাই, সো আয়তন যদি শুরুতে V1 হয়, শেষে হয়ে যাবে V2। একই সাথে গ্যাসের চাপ এত হইতে এত হবে, তাহলে এটা আমার P1, এটা P2। তাহলে এখানে দেখো কত কিছু চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, ভলিউম চেঞ্জ হয়েছে, প্রেসার চেঞ্জ হয়েছে। কোন ফর্মুলা? ওই যে বয়েল আর চার্লসের সূত্রে কম্বো, পিভি বাই টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ওই ফর্মুলাটা আসবে। মানে তুমি পাবা P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2, বসাবা, টেম্পারেচার বের হবে, দেন del T ইজ ইকুয়ালস টু T2 মাইনাস T1। এই অঙ্কটাই করছে, একইভাবে অঙ্ক করছে, টেম্পারেচার গুলাকে ক্যালভিনে নিয়ে গেছে, চাপ গুলাকে এক ইউনিটে রাখছে। এটা দেখো, প্রমাণ অবস্থায় একটি গ্যাসের আয়তন এত হয়, এত তাপমাত্রায় এত চাপের কত হবে। দেখো প্রমাণ অবস্থায় বলে দিছে, প্রমাণ অবস্থায় আয়তন এত, তাহলে এটা কি আমার V1। আর কি দেওয়া আছে, 27°C তাপমাত্রায়, মানে এটা আমার T2 এর ভ্যালু, এটা আমার চাপের ভ্যালু, এটা আমার চাপের ভ্যালু V2। আয়তন কত হবে এটা বলছে, মানে কি আমাকে এখানে V2 বের করতে বলছে। তাহলে এখানেও তিনটা আননোন, তাহলে আমার প্রমাণ অবস্থায় টি কত, T1 হচ্ছে 273 কেলভিন, প্রেসার হচ্ছে 1 atm। দেখো এখানে এটিএম ইউনিটে ছিল, তাহলে ওটাকে এটিএম ইউনিটেই রাখতে হবে প্রমাণ অবস্থায় যেগুলা। তাহলে আবারও সেম ফর্মুলা আসবে এটা। বুঝতে পারছো কিভাবে আসতেছে? তোমার কাছে যেগুলো, যেই ফর্মুলা ডিমান্ড করবে তোমাকে ওই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। কাজ হচ্ছে আননোন বের করা। এখানে দেখো ডিরেক্টলি আস্ক করছে আয়তন কত হবে, তো ডিরেক্টলি বের করে দিছে। আগেটাতে বলছিল কত বাড়াইলে, কত বৃদ্ধি করলে, সেই জন্য বৃদ্ধিটা বের করছে। বুঝছো? এবার দেখো পরেরটাতে, এসটিপি তে এত মিটার কিউব দেওয়া আছে, এটা একটা ভলিউম, গ্যাসের ভর দেওয়া আছে, 27°C তাপমাত্রায় এত চাপে এত গ্যাসের ভর নির্ণয় করো। এবার এবার তো তোমাকে ভর বের করতে বলছে, ভর কেমনে বের করবো? এরা এখানে ভলিউম বের করে ভলিউম থেকে দেন বের করছে, এটা ডিরেক্টও বের করা যাবে। যাবে, হ্যাঁ যাবে, চাইলে বের করা যাবে। কেমনে কিভাবে? কিভাবে এরা কি করছে আমি বলি আগে। আমাকে কি কি দিছে দেখো, এটা আমার T2, এটা আমার হচ্ছে প্রেসার 2, এটা আমার আয়তন 2, আমার কাছে চাইছে ভর 2, মানে W2, ভর তো W, জি আণবিক ভর হচ্ছে M, W বাই N, M মানে হচ্ছে N, N ইজ ইকুয়ালস টু W বাই M। এখানে আবার কি ভর দিছে, W দেওয়া আছে, মানে এটা W1, এটা হচ্ছে আমার V1। আমার কি লাগবে আরো, P1 লাগবে, যেটা আমার 1 atm, আর T1 লাগবে, যেটা আমার 273 কেলভিন। এসটিপি যেহেতু বলে দিছে আমি লিখতে পারি না, এই যে লিখছি। কিন্তু দেখো এখানে 1 atm টা লিখতে পারে নাই, কারণ কি চাপ কেপিএ তে দেওয়া ছিল। দেখে এটা 1 atm না লিখে এইটার জন্য P1 লিখতে হয়েছে, কেপিএ তেই লিখতে হবে, কিলো প্যাসকেল দেওয়া আছে, তোমাকে কিলো প্যাসকেলে লিখতে হবে 101.325 কিলো প্যাসকেল। এটা আমার এসটিপি তে। এখন আমার ফর্মুলা মনে করো, পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। আমার এখানে কি কি লাগতেছে, এন তো লাগতেছে না, আমি এটাকে লিখতে পারি ডব্লিউ বাই এম আর টি লিখতে পারি। আমার পি লাগবে এখানে, ভাই আরেকবার আমি এই ডাব্লিউ ফর্মুলাটা বাই লিখতে পারি, জি জি ভাই পিভি ইজ যাবে ইকুয়ালস টু এন আর টি লিখতে পারি, এন ইজ জি ইকুয়ালস টু ডব্লিউ বাই এম এটা লিখতে পারি। জি ভাই তাহলে আমি কি পাবো, পিভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই এম আর টি।
এইটুকু ইজ ইকুয়ালস টু এইটুকু লিখতে পারি। লিখতে পারি না? এখন বলো এই জায়গায় আমার কি কি লাগতেছে। আমার পি লাগবে, জি। ডাব্লিউ। পি পি লাগতেছে, এখানে ভলিউম বের করতে হবে না ভাইয়া? পি লাগতেছে, ভলিউম লাগতেছে, ডব্লিউ লাগতেছে, টি লাগতেছে। এইটারও দরকার নাই, এইটারও দরকার নাই, রাইট? জি। আমি লিখতে পারি পিভি ডিভাইডেড বাই ডব্লিউ টি ইজ ইকুয়ালস টু কি। এরা এটাকে যদি একদিকে রাখি আর বাকি ধরো কি আছে আর বাই এম, এটাকে একদিকে রাখি, এটা কনস্ট্যান্ট না? আর জি তো ভাইয়া। নিজে একটা কনস্ট্যান্ট, এন্ড আমি তো একটা পদার্থের মধ্যে আছি, সো এমটাও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট মানে এটাও একটা কনস্ট্যান্ট। সো আমার ফর্মুলা কি দাঁড়াইলো? ফর্মুলা হবে এটা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সো p1 p1 divided by w1 p1 is equals to p2 v2 w2 t2। আমার লাগবে কি w2, ডিরেক্টলি বসাবো সব ভ্যালু, এটা চলে আসবে। জি ভাইয়া। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি ভাইয়া, বুঝছি। সবকিছু সলিউশন হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। তোমার কাছে যেগুলা যেগুলা দিবে এটাই ওখান থেকে বেসিক, মানে ওগুলা ওগুলা বের একদম করে নিবা। বুঝছো? বুঝতে পারছো? তুমি যদি আমি যদি এখানেই মডিফাই করি, এটার নিচে যদি আমি একটা w1 ঢুকাই দিই, এটার নিচে একটা w2 ঢুকাই দিই, তাইলে ভ্যালু গুলা বসাইতে হবে না, ক্লিয়ারলি করি। এটাকে যদি আমি করি w2 ইজ ইকুয়ালস টু কত আসে, p2 v2 w1 t1 ডিভাইডেড বাই p1 v1 t2, এটা তাই না? p2 এর ভ্যালু কত? p2 এর ভ্যালু হচ্ছে 101325, 101.325, এটা p2 এর ভ্যালু। এখানে p1 p2 উল্টা লিখছে, আগেরটাকে p2 বলছে, আমি আগেরটাকে p1 বলছি, খেয়াল রাখো কিন্তু। জি ভাইয়া। আমি কিন্তু আগেরটাকে p1 বলছি, এরা আগেরটাকে p2 বলছে, পরেরটাকে p1 বলছে, তো এই জায়গায় প্যাচ লাগতে পারে। তো p2 এর ভ্যালু কত? 101.99। দেন v2 এর ভ্যালু কত? 4 into 10 to the power minus 4। w1 এর ভ্যালু কত? 4.5 into 10 to the power minus 3। দেন t1 এর ভ্যালু কত? 273, 273 ডিভাইডেড বাই P1 দেন p1 এর ভ্যালু হচ্ছে জীবন 101.325। দেন v1 এর ভ্যালু হচ্ছে 3 into 10 to the power minus 3। দেন t2 এর ভ্যালু হচ্ছে কত? 300। তাইলে এই জায়গায় কাটা যায় হচ্ছে, এখানে P1 এর জায়গায় ওনারা হচ্ছে P2 টা আগে ধরছে। বুঝি নাই। হ্যাঁ, এখানে P1 এর জায়গাটায় আমরা P1 লিখতেছি, ওরা P2 টা আগে ধরছে আর কি। হ্যাঁ, ওরা প্রথম গুলাকে p2 v2 এভাবে ধরছে, মানে পরেরটাকে 1 দিয়ে বলছে। আমরা ওটাকে উল্টা ডিফাইন করছি দেখে আমরা ওভাবে লিখতেছি। বুঝছো? নাম্বারিংটা আলাদা। তুমি এই যে লাল লেখাগুলা দেখবা, তাহলে এই জায়গায় এইটুকু এইটুকু কাটা। আচ্ছা, ভাগ দিয়ে দেখি কত আছে। 101.99 into 4 into 10 to the power minus 4, 4.5 into 10 to the power minus 3, 273 divide by 101.325 into 3 into 10 to the power minus 3
into 300 আসে 5.49 into 10 to the power -4, এই যে এটা। এটা কাটা। -4 ইউনিট ছিল কেজি, কারণ এই জায়গায় ইউনিট ছিল কেজি। বুঝতে পারছো কিভাবে অঙ্ক হয়েছে? এত লেখার দরকারই নাই। জি ভাই, বুঝছি। অঙ্ক নিজের মতো করে, মানে কোনো এগুলোতে কোনো, এগুলো অঙ্কে কোনো ভুল নাই। তুমি লিখবা ডিরেক্টলি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সাধারণত তো সব দেয়াই থাকবে, যখন একটা বের করতে বলবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এভাবেই লিখবা দরকার হলে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এমআরটি। তো ডিরেক্টলি লিখবা পিভি বাই ডব্লিউ আর ডব্লিউ টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো পি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই ডব্লিউ ওয়ান ডব্লিউ টু। ডিরেক্ট এই লাইনটা লিখে ভ্যালু বসাই দিবা, সুন্দর মতো ভ্যালু বসায় ক্যালকুলেট করে দিবা। এত লেখার দরকার নেই তো। এখানে দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি কঠিন বস্তু সহ একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত। টেম্পারেচার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে ডিএম কিউবে, ডিএম কিউব মানে লিটার। সো আমার এটাকে ধরো আমি বললাম টি1, এটাকে আমি বললাম হচ্ছে ভলিউম 1 বললাম। দেন টি1 ভলিউম 1 আয়তন দেওয়া আছে, ঠিক আছে। ওই গ্যাসের তাপমাত্রা বাড়াইছি, বাড়ায় 47 করছে, সো এটা টি2। চাপ দ্বিগুণ করা হইলে, সো আগের চাপই তো বলে নাই, তাহলে আগের চাপ যদি পি1 হয়, পরের চাপটা হবে পি2, যেটা হচ্ছে পি1 এর দ্বিগুণ, তাই না? জি ভাই। পি2টা হচ্ছে 2p1। 2p1। দেন আয়তন বলছে, এটা আমার ভি2। তাহলে এবার দেখো, এখানে আমার কোনো ঝামেলা নাই। আমার কি কি আছে? টেম্পারেচার পি আর ভি লাগতেছে, মানে কি এই ফর্মুলা। আমাকে বলছে কঠিন বস্তুটার আয়তন কত, এই জায়গায় মেনলি ঝামেলাটা লাগছে। কেন? দেখো, বলছে একটা তাপমাত্রা একটি কঠিন বস্তু সহ, একটা কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন। এটা পুরাপুরি ভাবে গ্যাসের আয়তন না, এটা পুরাপুরি ভাবে গ্যাসের আয়তন না। গ্যাসের আয়তন এখানের, এটা থেকে যদি তুমি একটা পরিমাণ বাদ দাও, এই কঠিন বস্তুটার আয়তন বাদ দিলে তুমি গ্যাসের আয়তনটা পাবা, যেটা এখানে ক্লিয়ারলি বলছে। দেখো, গ্যাসের আয়তন হচ্ছে ভি1, ওই 120 ডিএম কিউব আছে, ওটাকে সেন্টিমিটার লিখছে, এটা তুমি নিজের মতো করে লিখবা। তুমি লিটারে রাখো, সমস্যা নেই, সেন্টিমিটার নেওয়ার দরকার নাই। তুমি এটাকে লিখবা 0.12 লিটার ছিল। আমি হচ্ছে ধরবো, জি আমি শুরুতে ধরে নিলাম, ধরো এটা এক্স লিটার। কঠিন বস্তুটার জি আয়তন হচ্ছে এক্স লিটার, এটা ধরে নিছো। তাইলে জি প্রথমটাতে কঠিন বস্তু প্লাস গ্যাস ছিল, তাহলে গ্যাসের আয়তন কত? এত মাইনাস এক্স, ইউনিট হচ্ছে লিটার। দেন এখানে আয়তন কত? 0.715 মাইনাস এক্স, এটাতেও তো কঠিন বস্তু আছে, ওর তো কোনো চেঞ্জ হয়নি, লিটার। সবই সেম থাকবে, শুধু ভি1 আর ভি2 এর জায়গায় এই ভ্যালুটা বসবে। ক্যালকুলেট করে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, এটাই আমার কঠিন বস্তুর ভ্যালু, কঠিন বস্তুর ভলিউম। এটা সেন্টিমিটার কিউবে করছে, এটা তুমি লিটারে নিবা আগে, কারণ আমরা লিটারে করতেছি। পরে লিটারকে সেন্টিমিটার কিউবে নিবা, কারণ কঠিন বস্তুর আয়তনকে তো লিটারে রাখতে পারবা না। তো এটাকে ধরো 1000 দিয়ে গুণ করে মিটারে নিবা, দেন সেন্টিমিটারে কনভার্ট করবা। বুঝছো? এটা হলো অঙ্ক। দেন এইখানে হচ্ছে এন এর ভ্যালু বের করতে বলছে, কত মোল ছিল এটা বের করতে বলছে। 27 ডিগ্রি টেম্পারেচার, টেম্পারেচার দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে। দেখো, টেম্পারেচার, চাপ, ভলিউম দেওয়া আছে, বের জি করতে ভাই। বলছে এন এর ভ্যালু। তুমি জানো পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তুমি কি আর এর ভ্যালু আর জানো? টি। আর এর ভ্যালু জানো, না। দেখো লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। আর এর ভ্যালু কেন জানো না? মুখস্থ। ও হ্যাঁ, লিটারের ইয়েকে। আর এর ভ্যালু মুখস্থ, লিটার আর অ্যাটমসফিয়ার। আবের ভাবে তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্টার ভ্যালু মুখস্থ তো, ভ্যালু বসাই জি দিছে, এন জি এর জি ভ্যালু ভাই, বের হয়ে আসছে। এখানে দেখো 30 ডিগ্রি বুঝছি। সেলসিয়াস তাপমাত্রা, টেম্পারেচার দেওয়া, চাপ দেওয়া, এত এমএল গেছে, ভলিউম দেওয়া, কয়টা অণু আছে, কয়টা অণু বের করার জন্য আগে কি লাগে? এন এর ভ্যালু লাগে। এন এর ভ্যালু মানে মোল সংখ্যা যত, অতকে অ্যাভোগাড্রো সংখ্যক গুণ, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিলে অণুর সংখ্যা পেয়ে যাই। তো আমাকে জি এন এর ভ্যালু বের করতে হবে।
আবারও সেম, টেম্পারেচার দেওয়া, চাপ দেওয়া, ভলিউম দেওয়া। ভলিউম দেওয়া। আর তুমি জানো এন বার হবে, জি এন এর ভ্যালুকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই চলে আসবে। বুঝছো? জি ভাইয়া। দেন বলছে এখানে ভর বের করো, গ্যাসের ভর বের করতে বলছে। মোল সংখ্যা বের করছে, 1 মোলের ভর এত, এত মোলের ভর এত, ওই নিয়ম। বুঝছো? জি ভাইয়া। এখানে বলছে আণবিক ভর বের করো। আণবিক ভর মানে কি, এম বের করতে বলছে। টেম্পারেচার দেওয়া, চাপ দেওয়া মিলিমিটার এততে, সবই দেওয়া আছে। ডব্লিউ দেওয়া, পিভি ইকুয়াল টু এনআরটি ডব্লিউ এনআরটি, ডব্লিউ বাই ইকুয়াল টু, এমআরটি দিয়ে করতে হবে এটা। ভলিউম দেওয়া, দেখো তোমার জি, তোমার পিভি ইজ এনআরটি ইকুয়ালস টু ইকুয়াল টু ডাব্লিউ ডব্লিউ বাই ডিভাইডেড বাই এম এম আর টি। আর টি। দেখো পি দেওয়া আছে, ভিও দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে, টিও দেওয়া আছে। আর তুমি জানো এম বের করতে হবে, এই যে এম বের করছে। বুঝতেছো কিভাবে আসছে? এই যে পরের অঙ্ক তো এম বের করছে, ভলিউম বের করছে। জাস্ট দেখ, তুমি জাস্ট খেয়াল করবা কি দেওয়া আছে আর কি দেওয়া নাই। মেইন ফর্মুলা পিভি ইজ ইকুয়ালস টু, বয়েল টয়েল এগুলো পরে, এগুলো মনেই রাখতে হয় না, এগুলো এমসিকিউ টেমসিকিউ টুকটাক দেয়। তোমার মেইন ফর্মুলা পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এইটা। এটা থেকে আসে ডব্লিউ বাই এম আর এম টি। আর টি। এইটুকু থেকে তোমার এই চ্যাপ্টারের মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কই হয়ে যাবে। খালি দেখতে হবে কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নেই, আর ইউনিট গুলা খেয়াল রাখতে হবে। দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো অঙ্ক তুমি দেখবা। এই যে এইগুলো আমরা দেখছি, এই যে সূত্র প্রমাণ ওই বইয়ের শুরুতেই ছিল, কনস্ট্যান্ট গুলা মিলাইতে হয়। দেখো এটা ছিল, এটাকে 0.7 বলে বলছে যে এগুলা কনস্ট্যান্ট। সো এটা বয়েলের সূত্রকে ফলো করে। সো এই অঙ্কগুলো দেখা হচ্ছে তোমার কাজ। দেন দেখি কি বলছে। আংশিক চাপ, আংশিক চাপ, এই জিনিসটা মনে পড়ে? জি ভাইয়া। ওই যে চ্যাপ্টার 4-এ পড়ছিলাম, জি জি ভাইয়া, মনে আছে। আংশিক চাপ, আংশিক চাপ, আংশিক চাপের এই যে এই জিনিসটা চ্যাপ্টার 4-এ দেখছিলাম আমরা। এই যে মোল ভগ্নাংশ বের করা, মোল ভগ্নাংশ হচ্ছে উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল গ্যাসের মোল সংখ্যা, ওই জিনিসগুলো এখানে একটু দেখাইছে। এগুলা তুমি ইয়া করবা, তুমি একটু রিডিং করবা এই পার্টটুকু, আমি দেখাই দিব নি আচ্ছা আবার ভাইয়া। না বুঝলে। আদর্শ গ্যাসের চাপ নির্ণয়, এগুলা আপাতত লাগবে না। এখানে দেখো আরো কিছু অঙ্ক আছে, আংশিক আংশিক চাপ সংক্রান্ত অঙ্ক, দেখি কি বলছে এগুলাতে। তাহলে অঙ্ক আমাদের যেহেতু আংশিক চাপের মোটামুটি কনসেপ্ট আছে, দেখি অঙ্কগুলা পারি কিনা। স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির, চাপ দেওয়া আছে এত এমএল ইনটু এত এমএল, এত চাপে এত O2 গ্যাসকে 1 লিটার সিলিন্ডারে রাখা হইলো, এই যে মিক্স করতেছে। দেখো কি করছে। ঠিক আছে, বলছে স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির ছিল, এটা একটা চাপ, এটাকে ধরো P1 বললাম, এটা হচ্ছে ভলিউম, মিলিলিটারে দেওয়া আছে, এটা V1। নাইট্রোজেন, এই ভলিউমে এই প্রেসারে নাইট্রোজেন রাখা আছে। তারপরে আবার দেখো এই চাপে, দুইটা চাপের ইউনিট আলাদা, দেখো একটাতে এটিএম, একটাতে মিলিমিটার এইচজি। মিলিমিটার। ভলিউম, ভলিউম এটা হচ্ছে সেকেন্ড ভলিউম, এটাতে রাখা হয়েছে অক্সিজেন। গ্যাসকে 1 লিটার সিলিন্ডারে রাখা হইলো, তাইলে টোটাল সিলিন্ডারে মানে আমার দুইটা আলাদা ভাবে যখন ছিল ওদের ভলিউম কিন্তু আলাদা, যেদেরকে রাখা হয়েছে কোথায়, 1 লিটারের একটি সিলিন্ডারে। গ্যাসকে তুমি 1 লিটারে রাখো, হাফ লিটারে রাখো, তুমি ওখানে ওকে যেখানে রাখবো ও সেখানেই থাকবে। তো প্রত্যেক গ্যাসের আংশিক চাপ এবং মোট চাপ বের করো। আংশিক চাপ, মোট চাপ কেমনে বের করে, সব আংশিক চাপ যোগ করলে তুমি মোট মোট চাপ পাবা। মোট চাপ তাহলে পাব। আমার টোটাল সিলিন্ডার হচ্ছে 1 লিটারের, এর মধ্যে কে কে আছে, এর মধ্যে O2 আছে, নাইট্রোজেনও আছে, তাহলে
এর নাইট্রোজেন আংশিক আছে। চাপ আর তো কেউ নাই, এই দুইজনের আংশিক চাপ যোগ না, করলে আমি মোট চাপটা পাবো। তো আগে আংশিক চাপটা বের করবে। কিভাবে বের করবে? দেখো এখানে কি করছে। আমি একটু দেখাই তাও শুরু থেকে। এই জায়গায় দেখি কি বলছে। ডাল্টনের সূত্র নিয়ে আসছে। ডাল্টন কি বলছে? ডাল্টন বলছে আহ, বায়ু এবং জলীয় বাষ্পনের মিশ্রণ পরীক্ষা অনুযায়ী শুষ্ক বায়ুতে জলীয় বাষ্পের চাপের সমানুপাতিক বায়ুর চাপ বেড়ে যায়। শুষ্ক বায়ুতে জলীয় বাষ্পের জলীয় বাষ্পের চাপের সমান পরিমাণ। এটা সিম্পল কথা। ডাল্টন পরীক্ষা করছিল, পরীক্ষা করে দেখছে যে নর্মালি একটা শুকনা বায়ু মানে যে বাতাসে হচ্ছে তোমার ড্রাই এয়ার, ওখানে কোনো পানি নাই, জলীয় বাষ্প নাই। দেখছে যে ওখানে যদি তুমি জলীয় বাষ্প মিশাও, বায়ু ও জলীয় বাষ্পের মিশ্রণে পরীক্ষা করে যে শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প মিশালে জলীয় বাষ্পের চাপের সমপরিমাণ চাপ মোট চাপের সাথে মিশে যায়। মানে ধরো একটা শুষ্ক বায়ু, ওটা জি। যে চাপ ক্রিয়েট করে বা তৈরি করে, তুমি যদি ওখানে জলীয় বাষ্প দাও, জলীয় বাষ্পেরও তো একটা চাপ আছে, তাহলে কি মোট চাপ ওই জলীয় মোট চাপটা ওই পরিমাণে বেড়ে যাবে। এটাই বলছে, সিম্পল কথা। টোটাল চাপ ইজ ইকুয়ালস টু ড্রাই এয়ার। এখন তুমি যেহেতু হচ্ছে জলীয় বাষ্প অ্যাড করছো, ওই জলীয় বাষ্পের চাপটা এই যে ভ্যাপর প্রেসারটাও ওর সাথে অ্যাড হয়ে যায়। ডাল্টন এটাই বলছে। দেন এখানে আবার করছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট বিক্রিয়াবিহীন কোনো বিক্রিয়া করবে না, জাস্ট এক জায়গায় থাকবে। গ্যাস মিশ্রণের একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে, মিশ্রণের একটি উপাদান ওই মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করত তাকে ওই ইয়ার আংশিক চাপ বলে। কি বলছে বলতো? ধরো একটা কন্টেনার ছিল, এর মধ্যে জি। আছে অক্সিজেন, নাইট্রোজেন। অক্সিজেন, নাইট্রোজেন। এটার হচ্ছে 1 লিটার। অক্সিজেনের আংশিক চাপ বলতে ডাল্টন হচ্ছে আংশিক চাপের বলছে যে আংশিক চাপ কি। আংশিক চাপ হচ্ছে তুমি যদি এই পাত্রটাতে শুধু অক্সিজেন নিতা 1 লিটার পাত্রেই, তাহলে এই অক্সিজেনটা একা এই পুরা পাত্রে যে পরিমাণ চাপ তৈরি করবে, ওইটা হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। সেম ভাবে তুমি যদি এই পাত্রটাকে তাতে একা নাইট্রোজেন নিতা, 1 লিটার পুরা পাত্রেই, সেম পাত্রেই শুধু একা নাইট্রোজেন থাকতো, সেম পরিমাণ নাইট্রোজেন থাকতো, তাহলে এই নাইট্রোজেনটা একা এই পাত্রে যে পরিমাণ চাপ ক্রিয়েট করতো, ওইটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। বুঝছো? এবার সংজ্ঞাতে আসো। জি। কোন নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন একটি গ্যাস মিশ্রণের একটি উপাদান, ধরো এটা একটা মিশ্রণ ছিল, মিশ্রণের একটি উপাদান যে কোনো একটা নিছো, ওই তাপমাত্রায় একই তাপমাত্রায় ওই মিশ্রণের সমস্ত আয়তন পুরা পাত্রের আয়তনটা একাকী দখল করলে যে চাপ তৈরি করত, ওই চাপটাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলে। আংশিক চাপ ওই বলে। গ্যাস মিশ্রণের মোট চাপ তাপমাত্রা এবং আংশিক চাপের যোগফল সমান হয়। মানে পরেরটাতে বলছে যে মিশ্রণে যতগুলো উপাদান থাকে সবার আংশিক চাপ যোগ করলে সেটা মোট চাপের সমান হয়। বুঝতে পারছো কি বলছে? এই যে এটা বলছে জি। মোট চাপ ইজ ইকুয়ালস টু P1 মানে প্রথমটার আংশিক চাপ, P2 দ্বিতীয়টার আংশিক চাপ, P3 তৃতীয়টার আংশিক চাপ, সবগুলা যোগ করলে এরকম তিনটে গ্যাসের মিশ্রণ ছিল। তারপরে এইটা থেকে হচ্ছে প্রমাণ করছে, যেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 4-এ দেখছিলাম। এখান থেকে আসছে যে দেখো কই নরমালি আমরা জানি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। আমরা এরকম মানে প্রত্যেকটার জন্য আসলে এটা একটা সিস্টেম। এখানেও টেম্পারেচার সেম, এখানেও টেম্পারেচার সেম। এটার জন্য তুমি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি মারতে পারবা, এটার জন্য তুমি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি দিতে পারবা। কিন্তু টেম্পারেচার তো এ- চেঞ্জ ভাই হচ্ছে এটা না, এটা আরও নি- চেঞ্জ হচ্ছে না। ভাই এটা এটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে। এখানে তো বলে দিছে নির্দিষ্ট তাপমাত্রায়, তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, আরও চেঞ্জ হচ্ছে না। জি। সো জি আমার ভাই। এই দুইটা তো চেঞ্জ হচ্ছে না, রাইট? প্রেসারটা জি আমাকে ভাই। বের করতে হচ্ছে, মানে কি এর প্রেসার P1, এর প্রেসার P2, বা আমি যদি স্পেসিফিকলি P2। লিখি এটা হচ্ছে P অক্সিজেন, এটা P নাইট্রোজেন। ভলিউম চেঞ্জ হচ্ছে? এটাও চেঞ্জ হচ্ছে না। প্রেসার কেটে চেঞ্জ চেঞ্জ হলে তো হচ্ছে, ভলিউম চেঞ্জ হবে। এই জায়গায় তো পাত্রের ভলিউম তো চেঞ্জ হচ্ছে না, সে তো পুরা পাত্র না। নিয়েই আছে।
জি ভলিউম চেঞ্জ হয়, কিন্তু এখানে তো তুমি আবদ্ধ অবস্থায় দেখতেছো, তুমি তো ওকে এক জি পাত্রের মধ্যে রাখছো। বুঝছো কি বলছি? তুমি যদি ওকে জি খুলে রেখে ভাইয়া, দিতা তাহলে তো ভলিউমও চেঞ্জ হইতো। বুঝতে পারছো? জি ভাই এখানে বুঝছি। ভলিউমটাও সেম, এখানে চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এন এর ভ্যালু। এটা ও টু, এটা এন টু। ওরটা ওর কাছে, ওরটা ওর কাছে। দেখে দেখো এই জায়গায় পি ওয়ান ভিটা নিচে চলে আসছে, এটুকু আমার কনস্ট্যান্ট। পি টু ভিটা নিচে আসছে, এটুকু কনস্ট্যান্ট। এই যে এন টু পি টু, পি ওয়ান এন ওয়ান। দেন এগুলো হচ্ছে আংশিক চাপ, এটা একটা আংশিক চাপ, এটা একটা আংশিক চাপ, এটা একটা আংশিক চাপ। সবগুলাকে যোগ করলে তুমি পাবা হচ্ছে পিএম, যেটা আমার মোট চাপ। তো এখানে দেখো দুইটা গ্যাসের মিশ্রণ থেকে এভাবে বের করছে, দেন মোট চাপ বের করছে পি, এই দুইটা যোগ করে। দেন মোল ভগ্নাংশ ইয়া করছে, এটা আমরা আগে দেখছি। তো আসো এবার অঙ্কে। কই গেল অঙ্ক? এখানে হ্যাঁ, এই এই ফর্মুলাটা লাগবে। দেখো দেখো, এই জিনিসটা আমাদের লাগবে। এটা কি? এখানে বলছে এই মিশ্রণের যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা সহজে কিভাবে করা যায় এটার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করছে। কিভাবে? দেখো, এই জায়গায় ছিল ভি আয়তনের একটি পাত্রে পি ওয়ান গ্যাসে এন টু গ্যাসে। দেখো, ভি আয়তনের একটা পাত্র ছিল যেখানে পি ওয়ান চাপে এন টু গ্যাস ছিল। ভি টু আয়তনের আরেকটা পাত্র ছিল যেখানে এ গ্যাস ছিল। এটা একটা পাত্র, এটা একটা পাত্র। দুইটা পাত্রে আলাদা জি জিনিস আছে, এন্ড এটাকে স্টপ, মানে ধরো ইয়া দিয়ে স্টপ, দুইজন আলাদা। এখানে এটা খোলা নাই, এটা বন্ধ আছে। এটাকে কি বলে? এই যে স্টপ কক দিয়ে লাগানো আছে। কিন্তু এখন যদি এই স্টপ ককটা খুলে দেওয়া হয়, তাইলে কি এটা মিক্স হবে? তাহলে দুইটা নতুন মিক্সড ভলিউম হয়ে কি? যাবে। ভি ওয়ান প্লাস ভি টু, তাই না? এরা মিক্স জি হয়ে ভাইয়া। যাবে। দেন বলছে মিশ্রণের চাপটা কত, মানে এরা মিক্স হওয়ার পরে চাপটা কত হবে এটা বের করতে বলছে। এটা কেমনে বের করে? এটা বের করার জন্য এখানে পুরো ফর্মুলা ডিরাইভ করছে, যেটা বের করার উপায় হচ্ছে মিশ্রণের চাপ ইজ ইকুয়ালস টু পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু প্লাস পি থ্রি ভি থ্রি। যতগুলা গ্যাস থাকবে সবগুলার ইয়া করে মোট ভলিউম দিয়ে ভাগ দিলেই বের হয়ে আসবে। বুঝছো কি করছে? জি ভাইয়া। ডিরাইভ করছে কেমনে? মোট চাপ ইজ ইকুয়ালস টু এর আংশিক চাপ যোগ এর আংশিক চাপ। এর আংশিক চাপ ইজ ইকুয়ালস টু পিভি ডিভাইড বাই টোটাল ভি। এর আংশিক চাপ ইজ ইকুয়ালস টু পিভি ডিভাইড বাই টোটাল ভি। দেন নিচেরটা কমন নিছে, কমন নিয়ে পাইছে পি ওয়ান ভি ওয়ান। পুরো ফর্মুলাটা এখান থেকে আসে। দেন হচ্ছে আমরা যদি এই অঙ্কটাতে এবার আসি, দেখো কি করছে। এই জায়গায় একটা জিনিস আগে করা লাগতো, এটা আগে করে নাই। করছে কি? না, আই গেস। দেখি, দেখো এখানে চাপ দুইটার ইউনিট আলাদা। একটা আছে জি এটিএম এ, একটা আছে হচ্ছে মিলিমিটার এইচজি কে। তো আমার প্রথম মিলিমিটারে। কাজ এইটাকে এটিএম এ নিয়ে যাওয়া। যেটা আগে নিয়ে যাইতে হইতো, এটা অঙ্কের মধ্যে নিয়ে গেছে। এই যে 760 তে ভাগ দিছে, এটা আলাদাভাবে নিয়ে গেলেই ভালো হয়। শুরুতে তুমি লিখবা পি ওয়ান এত, ভি ওয়ান এত, পি টু, এগুলো সব লিখে নিবা। ইউনিট গুলো যেগুলো চেঞ্জ করা চেঞ্জ জি করে ভাইয়া। নিবা, তারপরে একবারে বসাবা। বুঝছো? তুমি একবারে যদি ভ্যালুর ইয়ার মধ্যে চেঞ্জ করতে যাও দেখবা একটু প্যাচ লাগার চান্স থাকে। তো আগে একটু লিখে নিবা, অঙ্ক বড় হয়, করতেও সুবিধা হয়। আচ্ছা ভাইয়া। দেন বলছে দেখো আংশিক চাপ মোট চাপ বের করো। এখানে আংশিক চাপও বের করতে বলছে, দেখে আংশিক চাপও বের করছে। আংশিক চাপের ফর্মুলাটা হচ্ছে আনছে এখান থেকে, আমরা এই পার্টটুকু দেখিনি, এতদূর দেখছি। দেন এরপরে হচ্ছে এই আংশিক চাপের ফর্মুলাটা দেখাইছি কোথায়, দাঁড়াও। পিভি বাই আর টি, এটা কই গেল? হুম, এই যে তোমার আংশিক চাপের ফর্মুলা দেখাইছে হচ্ছে এই জায়গায় দেখাবে। এটা কই থেকে যেন আনছে। এই যে এই জায়গায় প্রমাণ করছিল মিশ্রণগুলোর ক্ষেত্রে কি হয়। মিশ্রণগুলোর ক্ষেত্রে শুরুতে এটা ছিল
আংশিক চাপ মানে কি পুরা ভলিউম জুড়ে সে থাকবে। তো এটা আমার ভি টু, যেহেতু ভি টু কে আলাদা ভাবে লিখছে, এটা আমার পি1 ভি1, এটা আমার পি2 ভি2 আগেরটা। দেন এখান থেকে তোমার আংশিক চাপটুকু বের করছে, মানে এটা কিভাবে বুঝাবো। ধরো এই গ্যাসে ছিল চাপ ছিল ভি1 আর পি1, তো জি, শুরুতে ওই গ্যাসটা চাপ দিত পি1 ভি1, কিন্তু পরে কি হইলো, ভি2 লিখছেন ভি1। মিশ্রণ করার পরে আংশিক চাপ আমি যখন বের করবো, আংশিক চাপের কনসেপ্ট হচ্ছে ও পুরা ভলিউম জুড়ে একা থাকবে। তো এখানে আমার ভলিউমটা চেঞ্জ হয়ে গেছে, ভলিউমটা এখন কি বড় ভলিউম ভি ভি2 ওয়ান প্লাস ভি2। আর পিটা কি আংশিক চাপ, আংশিক তাইলে চাপ আমার আংশিক চাপটা হবে, এটা আমার আংশিক চাপ, এটা ইজ ইকুয়ালস টু হবে পি1 ভি1 ডিভাইড বাই টোটাল ভলিউমটা। ভি1 ভি1 এটা প্লাস অ্যাকচুয়ালি ভি2। ইউজ করছে, এটা অ্যাকচুয়ালি এখানে ডিরেক্টলি ইউজ করছে, যে এটা আংশিক চাপ সমান পি1 ভি1 ডিভাইড বাই টোটাল ভলিউম। এখানে টোটাল ভলিউমটা আমি হচ্ছে 600 ml প্লাস 800 ml লিখতে পারতাম, কিন্তু এটা করে নাই, কারণ কি এখানে বলে দিছে পাত্রের সাইজ এত, তো এটাই আমার টোটাল ভলিউম দেখে ডিরেক্টলি ভি লিখছে, দুইটা আংশিক চাপ বের করছে, দেন মোট চাপ ইজ ইকুয়ালস টু দুইটা যোগ করে পাইছে। বুঝছো? পরেরটা আবার সেম এই সূত্র দিয়ে করছে, এটাও একই সূত্র দিয়ে করছে, এগুলো পারার কথা আমি দেখলাম না আর। এটাও সেম এই সূত্র দিয়ে করছে। এটাতে কি করছে দেখি, এটা একটু আলাদা মনে হচ্ছে। বলছে এত লিটার আয়তনের একটি পাত্রে এত চাপে ভলিউম দেওয়া আছে, চাপ দেওয়া আছে, চাপে এত লিটার গ্যাস এবং এত লিটার চাপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো একটা পাত্রের আয়তন শুরুতে দেওয়া আছে, এটা পাত্রের আয়তন, মানে এটা আমার টোটাল ভি। এত চাপে এত লিটার অক্সিজেন আছে, মানে এটা আমার পি1, এটা আমার ভি1 অক্সিজেনের জন্য। এত চাপে এত লিটার নাইট্রোজেন আছে, এটা নাইট্রোজেনের জন্য। দেন বলছে মোট চাপ নির্ণয় করো। পারবা? ওই একই অঙ্ক, সেম ভ্যাট। একই অঙ্ক প্রথম অঙ্কটার মতো। মোট চাপ বের করছে, খালি লেখাগুলো একটু ওই নাম্বারিং গুলো আলাদা, বাট একই অঙ্ক। এখানে কি করছে, মূল সংখ্যা বের করছে, এটা পারবা, এগুলো দেখবা। এই যে আবারও মিক্স করছে, কর্ক খুলে দিলে কি হবে, ইয়া করলে কি হবে, উদ্দীপক টাইপের বানাইছে, কর্ক খুলে দিলে মিশ্রণ হবে। দেন বলছে এই পাত্রের অনুসংখ্যা বের করো, অনুসংখ্যা মানে কি এন বের করে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এটা করছে। সেকেন্ড প্রশ্নে বলছে কর্কটা খুলে দিলে মিশ্রণ হবে, মিশ্রণের মোট চাপ বের করতে বলছে, হয়তো বা আংশিক চাপ বের করতে বলছে, এগুলো দেখবা। গ্রাহামের সূত্র কি আজকে দেখাবো? আচ্ছা সূত্রটা দেখাই। গ্রাহামের সূত্র আরেকটা নতুন সূত্র, আমরা এখন পর্যন্ত যা দেখছি সবগুলা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি রিলেটেড। জি, যখন এখান থেকে একটু বের হবে, গ্রাহামের সূত্রে আসবে। গ্রাহাম কি বলছে, বলছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে, উচ্চ ঘনত্বের স্থানে নিষ্পন্ন কঠিন দ্রবণ সমূহ স্বতঃস্ফূর্ত এবং সমভাবে স্থানান্তর পরিবর্তে ব্যাপন বলে। প্রথমত ব্যাপনের সংজ্ঞাটা দিছে, যে ব্যাপন কি। ব্যাপনে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে পদার্থগুলা প্রবাহিত হয়, এটা ব্যাপন। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, এটা ব্যাপন। গ্রাহামের সূত্রে এই ব্যাপনটা বুঝা লাগে, দেখে ব্যাপনের সংজ্ঞাটা আগে দিয়ে দিছে। দেন নিঃসরণের সংজ্ঞা দিছে, দেখো যে নিঃসরণ বা অনুব্যাপন কি। বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র দিয়ে গ্যাস সজোরে বের হয়, সজোরে একমুখী বের হয়ে যায়। ধরো একটা বেলুন ছিল, তুমি যদি এই বেলুনের এই জায়গায় হচ্ছে একটা ছিদ্র করো, তাহলে কি হবে, এই জায়গা থেকে গ্যাসটা সজোরে বের হয়ে আসবে, তাই না? তাহলে এই বের হওয়াটাকে বলবে নিঃসরণ। কিন্তু ধরো কি বলবো, কিভাবে বলবো, আহ, একটা জায়গায় গ্যাসের ঘনত্ব অনেক বেশি, পাশে আরেকটা জায়গা আছে যেখানে গ্যাসের ঘনত্ব একটু কম, তাইলে কি হবে, বেশি ঘনত্ব গুলা কম ঘনত্বে যাবে যতক্ষণ না দুইজনের ঘনত্ব সেম হবে, এটাকে বলে ব্যাপন। দুইটা কনসেপ্টকে এখানে ক্লিয়ার করার ট্রাই করছে।
হুম, নিঃসরণ আর ব্যাপন, এখানে উদাহরণও দিছে। দেন গ্রাহামের সূত্রটা কোথায় লিখছে? দাঁড়াও, এখানে আবার পার্থক্য লিখছে, এগুলো আসে। এই যে গ্রাহামের ব্যাপন সূত্র, দেখো গ্রাহাম কি বলছে, স্থির চাপে এবং স্থির তাপমাত্রায়, তাপমাত্রা আর চাপ যদি স্থির থাকে, ব্যাপন হার মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপন হারটাকে আর দিয়ে প্রকাশ করতেছে, ব্যাপনের হার সমানুপাতিক কিসের ব্যস্তানুপাতিক? মোলার ভরের বর্গমূলের 1/√m এর ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমার গ্রাহামের সূত্র, গ্রাহাম এটা বলছে। তাইলে এখান থেকে আমি কি পাবো? r√m is equals to constant, বা সিম্পলি যদি লিখি মনে রাখার জন্য, এটা যেটা করছে r1 বাই, দেখো r1 বাই এত, এটা বাই এত উল্টা থাকে, 1 1 2 2, এটা দিয়ে আমরা অঙ্ক করব, বুঝছো? জি একই ভাইয়া। ফর্মুলা ভাই, জাস্ট মাথায় রাখা লাগে, মাথায় রাখা লাগে। ব্যাপন কি বলে, গ্রাহাম কি বলছে, বয়েল কি বলছে, চার্লস কি বলছে, সংজ্ঞাগুলা জাস্ট মাথায় রাখা লাগে, ফর্মুলা মাথায় রাখা লাগে, অঙ্ক সব একই। এখান থেকে আবার দেখো ইয়াতে চলে গেছে, আবার নেক্সট ইয়াতে গেছে, দেখো এটাকে আরেকটু বাড়াইছে কিভাবে, দেখো আহ সূত্র ঘনত্ব ভিত্তিক, ঘনত্বে নিয়ে গেছে। এখন আমরা জানি ঘনত্বের সাথে ভরের সম্পর্ক আছে একটা, তো কিরকম? হুম, ঘনত্ব এখানে কই থেকে আসছে বলো? হ্যালো, শুনতে পাচ্ছ? এই বের হয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। এই যে বের হয়ে গেছিলাম, হ্যাঁ দেখলাম। হ্যাঁ, কথা বলতেছিলাম, হয়তো বুঝতে পারতেছেন না, হ্যাঁ তার এখন ভিতর আবার। শুনতেছি। কত দূর শুনতে পাইছো এটা বলো। জি ভাই, যে বর্গমূলের ব্যস্তানুপাতিক এই এই জায়গাটায়। বর্গমূলের ব্যস্তানুপাতিক থেকে যে এই ফর্মুলাটা পাইছে, এটা জি বুঝছো? জি। জি ভাই, দেন এটা এখানে যেটা বুঝছি। করছে, আহ মোলার ভর আর ঘনত্ব একজন একজনের সমানুপাতিক। তো জি এখান থেকে ঘনত্বের সাথেও রিলেট করা যায় একই রকম। r1 এর অপোজিটে দেখো, r1 এর অপোজিটে m1 আর d1 দুইটা উল্টা দিকে থাকে, r2 এর অপোজিটে উল্টা দিকে থাকে, এভাবে মনে রাখা যায়। তো এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে এখন আমরা সামনে অঙ্ক হবে, এই যে একই ফর্মুলা দিয়ে সামনে অঙ্ক হবে। এই যে অঙ্কগুলা করা কি শুরু করছে, এখানে দাঁড়াও দেখি। এত ডিটেলস লাগবে না আগে। দেখো অঙ্কগুলাতে আসি, কি বলছে দেখি অঙ্ক। এই যে গ্রাহামের সূত্র ভিত্তিক অঙ্ক। তো দেখো কি বলছে, হাইড্রোজেন গ্যাসের তিনটি নমুনা H2, HD ও D2 এর মিশ্রণ দেওয়া হলো। এগুলো হাইড্রোজেন গ্যাসের এক একটা আইসোটপ। একটাতে হচ্ছে একদম হাইড্রোজেনের আইসোটপ আছে, তো বলছে একটাতে এইচ, জি। তিন ধরনের হাইড্রোজেন, মানে হাইড্রোজেন গুলাকে আসলে আইসোটপ গুলাকে মিলায়ে তিন ধরনের হাইড্রোজেন গ্যাস বানাইছে। এগুলার একটা মিশ্রণ আছে বিশুদ্ধ অবস্থায়। বিশুদ্ধ অবস্থায় এদের পৃথক করতে হবে, মানে এটা এটা বানাইতে হবে। গ্রাহামের সূত্রের মধ্যে তিন প্রকার অণুর ব্যাপন হার বের করো। ব্যাপন হার বের করতে হবে মানে আর বের করতে বলছে। এখানে এএমইউ মেএমইউ মানছে, এটা অ্যাভয়েড করতে পারো, এটা লাগবে না। এএমইউ রেগুলার আমার মনে হয় না কোথাও আসে, তো এটা লাগবে না। এএমইউ গুলো মনে রাখাটা, তো এগুলো না দিয়ে দিলে এগুলো লাগবে না। এইটাতে আসো, বলছে বায়ুমণ্ডলে আয়তন হিসেবে 80% নাইট্রোজেন, 20% অক্সিজেন আছে। বায়ুর ঘনত্ব
বায়ুর ঘনত্ব হাইড্রোজেনের তুলনায় নির্ণয় করো। ঘনত্ব নির্ণয় করতে ঘনত্ব নির্ণয় করতে বলছে, দেন বলছে কার্যকর আণবিক ভর বের করো। তো এখানে কিভাবে কি করবো? হুম, বলো। হ্যালো। শুনতে পাচ্ছো? ঘনত্ব বের করতে বলছে বায়ুর, এটা কিভাবে বের করবা? ভাই কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি তোমার কথা। এখানে কি করছে কথা এটা একটু বলো। আটকে আটকে যাচ্ছে। এ- এখানে তো আণবিক বল কত বের করতেছে? হুম, এখানে তো আণবিক বল চাইছে। আণবিক ভর তো বের করবাই, আগে তো ঘনত্বও চাইছে, ঘনত্ব কিভাবে বের করবা? এখানে কি করছে অ্যাকচুয়ালি দেখো। আমার এখানে তো আমার ধরেই নিছে বায়ুর মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেনই আছে, আর কিছু নাই। পুরা বায়ুর মধ্যে শুধু জি, নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে, আর কিছু নাই। তাইলে 80% আর 20%। আমাকে আমাকে যদি হচ্ছে কিভাবে বলি এটা, উম, নাইট্রোজেনের ঘনত্ব বের করতে দেয় বা বায়ুর ঘনত্ব বের করতে দেয়, বায়ুর ঘনত্বটা কি হবে? নাইট্রোজেনের ঘনত্ব আর অক্সিজেনের ঘনত্বের যোগফল। যোগফল। ঘনত্ব মানে কি? ডব্লিউ বাই ভি, ভর বাই আয়তন। জি। তো প্রথমে যেটা করছে, অতএব নর্মালি 1 মোলের জন্য এটা কত হয় এটা বের করে নিচ্ছে, কারণ আমাকে পরিমাণ দেয় নাই। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, অক্সিজেনের এত। তাহলে নাইট্রোজেনের ঘনত্বটা কিভাবে বের করছে? 2 দিয়ে ভাগ দিছে। এটা হচ্ছে 2 ভাগ করছে। আমি কোথায় যেন পড়ছিলাম, দাঁড়াও, মাথায় নাই, হারাই গেছে এটা। এটা কোথায় যেন পড়ছিলাম যে আহ, আহ, আমি যার এখানে কাছে 2টা পড়ছি। কেন ভাগ করছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই এটারই একটা রিজন ছিল। আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে কলেজে যখন আমি পড়ছি, তখন হচ্ছে যে ভাইয়ের কাছে পড়তাম, ভাইয়া বলছিল যে যদি কখনো হচ্ছে ঘনত্ব দেওয়া না থাকে, আণবিক ভর জানো, তাইলে হচ্ছে ওইটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা আসে। এরকম টাইপ কিছু একটা বলছিল, এটা আমার দেখতে হবে একটু। মানে আচ্ছা আণবিক ভাই। ভর থেকে ঘনত্ব বের করা যায়, এই টাইপ কিছু একটা বলছিল, আমার নিজেরও খেয়াল নাই। তো ওই ওইটা থেকে আসে, এটা আমি এক্সপ্লেন করতে পারতেছি না, তো এটা রাখো। আমার নিজেরও কেবল মাথায় আসতো দেখতে যে এই 2 দিয়ে ভাগটা কেন দিছে। এই জায়গায় আমি দেখছিলাম, ভাইয়া, এই জায়গায় আমি খেয়াল করছি। হ্যালো। এই জায়গায় যেটা করছে, বলো বলো। অক্সিজেনের ভাই ঘনত্ব। আপনি তো ক্লাস যত সম্ভব রেকর্ড করতে চেয়েছিলেন। রেকর্ড রেকর্ড তো করতেছি তো। রেকর্ড হচ্ছে? স্ক্রিন রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। এখানে নাইট্রোজেনের ঘনত্ব, অক্সিজেন মিটে আসলে ওইভাবে রেকর্ডিং করা যায় না, জুমে করা যায়, কিন্তু জুমে হচ্ছে ওই 1 ঘন্টার টাইম লিমিট থাকে, দেখে জি হচ্ছে জি জুমে জি। আর করি না। তো অক্সিজেনের ঘনত্ব আর এক নাইট্রোজেনের ঘন্টার ঘনত্ব বেশি যোগ হয় না। করে বায়ুর ঘনত্ব পাইছে সেম ভাবে। অক্সিজেনের ভর আর নাইট্রোজেনের ভর, এই ভরেরটা বুঝতে পারবা যে আহ, আণবিক ভর তো দুইজনেরই আমি জানি। এখন জি। দুইজনই তো এখানে পার্সেন্টেজটা দেওয়া আছে, তো এর আণবিক ভরের 80%, ওর আণবিক ভরের 20%, মিলে যেটা পাইছে ওইটাই হচ্ছে বায়ুর আণবিক ভর, এভাবে বলতেছে। তো এটা আমি দেখে আমি এই 2 দিয়ে কেন ভাগ দিছে এটা আমার একটু ঘাটাঘাটি করা লাগবে। দেন দেখো এই জায়গায় আচ্ছা ভাই। সময় নিয়ে আসছে, এই আর টি, এগুলো দেখো। আমি পড়ছিলাম আর, এখানে আনছে টি। টি আবার কই থেকে আসলো? এখন দেখো আর মানে কি, আর হচ্ছে একটা হার, মানে কি কিছু ডিভাইড বাই টাইম, তাহলে আর এর সাথে সময়ের ইয়াটা কিন্তু ব্যস্তানুপাতিক। মানে যেটা হচ্ছে আমার R1/R2 এম M2/M1 ছিল, এটাকে যদি আমি টাইমের M1 সাথে ইয়া করি তাহলে এটা আমার হবে T2/T1। T1। স্মল টি, কিন্তু এটা বড় টি লিখলে টেম্পারেচার হয়ে যায়, বুঝছো? কারণ রেটে তো নিচে টাইম থাকে, রেট আর টাইম তো হচ্ছে একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। দেখো এখানে দেখো,
একটা অজ্ঞাত গ্যাস আছে, একটা ক্লোরিন গ্যাস আছে, একই তাপমাত্রা চাপে একটি ছিদ্রপথে নিঃসরিত হচ্ছে, নিঃসরিত হইতে টাইম লাগে এত আর এত। তো একটা T1 একটা T2। ক্লোরিনের ভর আমি জানি, মানে আমি M2 জানি, M1 জানি না। আমাকে বলছে অগস্ট গ্যাসের আণবিক ভর, মানে M1 টা বের করো। ভ্যালু বসাইলে M1 বের হয়ে আসবে। বুঝছো? তোমার যেটা লাগে, তোমার জাস্ট এই জিনিসটা জানা লাগে। বাকি অঙ্ক সব একই রকমই মোটামুটি, কিছু আলাদা। এই যে এই টাইপের কিছু জিনিস আছে, এগুলো আলাদা। গ্রামের সূত্র, এগুলো সব গ্রামের সূত্র অঙ্ক। দেখো নিঃসরণের গুলাতে T1 T2 বের করছে, আর ব্যাপনের যেগুলো ওগুলাতে R1 R2 বের করছে। কারণ R1 R2 দিয়ে ব্যাপন হার বোঝায়, আর নিঃসরণের ক্ষেত্রে সময়টা ইয়া করে যে কত সময় লাগবে। দেখে নিঃসরণের অঙ্কগুলাতে দেখবে হচ্ছে সময়টা বের করে। এখানে ওই রিলেটেডই মোটামুটি সব অঙ্ক। তো আমি আর এখানে দেখাবো না আপাতত। তো তোমার কাজ হচ্ছে গ্রাহামের সূত্র পর্যন্ত সূত্রগুলা দেখা, আর অঙ্কগুলা দেখা। অঙ্ক বুঝে ম্যাথ পড়ো। গুলো। হ্যাঁ, অঙ্কগুলাই মেইনলি দেখা। সূত্র দেখলে তো অঙ্ক দেখতেই হবে। উদাহরণের এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে এগুলা দেখবা। আমি গ্রাফ এখনো দেখাইতে পারলাম না শুরুর দিকে, বাট ওই গ্রাফে বেশি টাইম লাগবে না। তুমি যেহেতু সূত্রগুলা দেখছো, ওই সূত্রগুলা থেকে অ্যাকচুয়ালি গ্রাফগুলো আসে। তো ওই তিনটা আলাদা গ্রাফ কেন একটার উপরে মানে বাড়তেছে, ওই জিনিসগুলো হচ্ছে আমি কালকে বলে দিব। বুঝছো? আচ্ছা ভাই। এই চ্যাপ্টারে তেমন কিছু নাই, তুমি আচ্ছা জাস্ট এই সূত্রগুলা যদি ঠিকঠাক ভাবে বুঝো, আর অঙ্কগুলা কিভাবে করতে হচ্ছে, মানে ধরো ইউনিট গুলা চেঞ্জ কিভাবে হচ্ছে, কি কি খেয়াল রাখতে হচ্ছে, এগুলা জাস্ট মাথায় রাখলে অঙ্ক এমনি পারবা। জাস্ট দেখবা কি কি ভ্যালু দেওয়া আছে আর জি কি ভাই। চাইছে, এটা দেখবা, দেখবা অঙ্কগুলা আচ্ছা হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারটা অনেক সহজ চ্যাপ্টার। সেকেন্ড পেপারে সবচেয়ে কঠিন চ্যাপ্টার হচ্ছে তো তোমার চ্যাপ্টার 2। এটার ওর নামে অনেক বদনাম শুনছো হয়তো বা আগেও, জৈব জৈব জি যৌগ। ভাই। তো এটা জৈব অনেক জৈব। বিশাল একটা চ্যাপ্টার, মানে বিশাল মানে অনেক বিশাল চ্যাপ্টার। তো এটা পড়তে দেখা যায় হচ্ছে একবারে টানা পড়া যায় না, ওটা পড়তে মাথা খারাপ হয়ে যায়। জি ভাই, কাজিন আগে তো ওই বলছে যে এটা তুলনায় এই পড়ার চ্যাপ্টার আগে গুলো সহজ, দুবার কারণ ওই সুরা চ্যাপ্টারে কোনো ফাতিহা ম্যাথ ইখলাস কিছু পড়ে নাই। নিতে। এখানে ম্যাথ আছে, তুমি অঙ্ক করলে অ্যাটলিস্ট একটা মার্কস সিকিউর করা যায়। তুমি শিওর হয়ে আসতে পারো যে আমার অঙ্ক হয়েছে। রিটেনে তো ফুল জি মার্কস ভাই। দিবে না, মানে এক্সপেক্ট করতে পারো, বাট সুন্দরভাবে লিখলে এক্সপেক্ট করাই যায়। ধরো ইকুয়েশন টাইপের যেগুলো থাকে, তুমি ধরো তোমাকে জৈব যৌগ যখন ইয়া করতে বলছে, জৈব যৌগেও মার্কস কনফার্ম করে আসা যায়। কারণ তোমাকে তো ওখানে বিক্রিয়ায় লিখতে হবে আলটিমেটলি। তুমি যদি ঠিকঠাক ভাবে সব বিক্রিয়া লিখে আসো, তাহলে তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য হবে। কিন্তু যেগুলা ব্যাখ্যা করা প্রশ্ন, যেমন ধরো ফার্স্ট পেপারে অনেকগুলো আছে এরকম, সেকেন্ড পেপারে হচ্ছে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 দুইটাই ম্যাথ। চ্যাপ্টার 3 তে জারণ বিজারণের ম্যাথ, চ্যাপ্টার 4 হচ্ছে ওই যে বিদ্যুতের ম্যাথ। তো চ্যাপ্টার 1 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 তিনটাই ম্যাথ সেকেন্ড পেপারে। চ্যাপ্টার 5 হচ্ছে মানে ব্যাখ্যা পুরাটাই, চ্যাপ্টার 2 পুরাটাই ব্যাখ্যা বলতে গেলে। আর ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 তে কিছু ম্যাথ আছে, চ্যাপ্টার 2 তে অর্ধেক ম্যাথ চ্যাপ্টার টু। অর্ধেক থিওরি, চ্যাপ্টার 3 জি। পুরাটাই থিওরি, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 আবার হচ্ছে মোটামুটি পুরাটাই ম্যাথ। তো একটু ব্যালেন্স আছে। তো যেগুলাতে ম্যাথ আছে এগুলা একটু ভালোভাবে করতে হবে, কারণ জানো তো ম্যাথ ম্যাথ হচ্ছে যে কোনো কিছুর থেকে সহজ। জি ভাই। তো কালকে আবার টাইমও রাতে কম লাগে বসবো। আর মার্কও ধরা থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে হচ্ছে রাতে আচ্ছা আবার ভাই। বসবো।